আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শোতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন সেখান থেকে আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজও আপনারা যুক্ত হয়েছেন, সেজন্য শুরুতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। আপনারা জানেন যে শীত চলে এসছে প্রায় আমাদের উত্তরাঞ্চলে। গতকালকে আবহাওয়া রিপোর্ট দেখছিলাম যে উত্তরাঞ্চলে পঞ্চগড়ে টেম্পারেচার নেমে এসছে 13-তে। যদিও কানাডা বা অন্য কোথাও এটা মাইনাস, কিন্তু আমাদের কাছে 13 মানে অনেক। এটা 13 ডিগ্রিতে নেমে আসছে, আমরা খুবই অস্থির অবস্থায় আছি। ঢাকাতেও এখন রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে, কাঁথা লাগে, এই অবস্থা। এবং শীতের একদিকে যেমন এই একটা একটা কষ্ট আছে, কিন্তু শীতের আবার আরেকটা চমৎকার একটা চেহারা আছে, একটা একটা মজার জায়গা আছে। সেটা হচ্ছে শীত আসলে পরে আমাদের দেশে প্রচুর শাকসবজি পাওয়া যায়, এবং এত শাকসবজি, এত রঙের, এত বর্ণাঢ্য এবং এত পর্যাপ্ত শাকসবজি, এই শাকসবজি কিন্তু অন্য বছরের অন্য কোনো মৌসুমে পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই যে শীতের যে শাকসবজি, এই শাকসবজি আমাদের পুষ্টির একটা বড় যোগানদাতা। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখা দরকার যে আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং চিকিৎসা বিজ্ঞানীরাও তারাও বলার চেষ্টা করছেন যে এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসছে। আমরা বাংলাদেশে এখন কি পরিস্থিতি হবে জানি না। গতকালকে রিপোর্ট হচ্ছে যে আমাদের এখানে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে, এবং এটার এটার প্রবণতাটা নিম্নমুখী। সেটা একটা পজিটিভ দিক। কিন্তু আমরা যদি অন্য দেশগুলোর দিকে তাকাই, আমেরিকা অথবা কানাডা অথবা ইউরোপের দেশগুলোর দিকে যদি তাকাই, সেখানে দেখবো যে করোনা সত্যি সত্যি এই শীতে আবার নতুন করে ফিরে আসছে, এবং অনেক জায়গাতে লকডাউন শুরু হয়ে গেছে। ইংল্যান্ডে লকডাউন হচ্ছে, আমেরিকাতে লকডাউন এখনো ঘোষিত হয়নি, কানাডাতে আমি শুনেছি কোথাও কোথাও লকডাউন ঘোষিত হচ্ছে, বা লকডাউন প্রায় অবস্থা ঘোষিত হচ্ছে। তো এই যে এই আমাদের দেশে এখন আমরা যদি একটু দেখি, আজকে আমরা ওই আলোচনাটাও নিয়ে আসবো যে আমাদের এই করোনা কালে যে এ থেকে জেড পর্যন্ত যে ভিটামিন গুলোর কথা বলা হয়, সেই ভিটামিন গুলো আমাদের শাকসবজিতে কতখানি আছে, এবং সেই শাকসবজি থেকে কি করে আমরা সেগুলো বেশি বেশি করে পেতে পারি, যেহেতু এই সময় সবজি বেশি পাওয়া যায়। তো এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে উপস্থিত আছেন ইম্পেরিয়াল হসপিটালের চিফ ডায়েটিশিয়ান, এবং তিনি একজন পুষ্টিবিদ, এবং আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন, মাহফুজা আফরোজ সাথী। মাহফুজা আফরোজ সাথীকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আশা করি আপনি ভালো আছেন। আপনাকে পেয়ে আমরা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে খুশি, এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাহেব। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন ফর শিওর। একটি ছোট্ট জরুরি কাজে উনি একটু বিলম্বে আসছেন, কিন্তু তিনি যুক্ত হবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কানাডা থেকে কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি একই সাথে আমাদের বিসেফ ফাউন্ডেশনেরও সভাপতি। স্যারকে স্বাগত জানাচ্ছি। এই অতিথিদের নিয়ে আজকের এই আলোচনাটি সঞ্চালনা করবেন আমাদের খুবই প্রিয় মানুষ, মাটি ও মানুষের বন্ধু, 3 যুগেরও বেশি সময় ধরে মাটি ও মানুষ অনুষ্ঠানটির উপস্থাপনা করে চলেছেন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। আমি তাকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। দর্শক মন্ডলী, আপনারা থাকুন আমাদের সঙ্গে। বরাবরের মতো আপনারা প্রশ্ন করুন, এবং আপনাদের প্রশ্নে নিশ্চয়ই আমাদের অতিথিরা জবাব দেবেন, অথবা আমরা কোনো না কোনো ভাবে আপনাদের প্রশ্নকে আমরা অ্যাড্রেস করব। থাকুন আমাদের সাথে। ধন্যবাদ। রাজা ভাই, মাইক্রোফোন প্লিজ। ধন্যবাদ আতাউর রহমান মিটন সূচনার জন্য। আসলে আমরা অপেক্ষা করছি ডক্টর নাজির সাহেবকে, যিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, একজন প্রথিতযশা হর্টিকালচারিস্ট, এবং তার তথ্য বিশেষ করে সবজি উৎপাদনের ক্ষেত্রে। তার আগে একটু বলে নেই, আমাদের দেশে উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অগ্রগতি অর্জিত হয়েছে, এবং সেই অগ্রগতিটা কিরকম, যে আগে যেখানে সবজিটা শীতকালে পাওয়া যেত, সেই সবজিটা কিন্তু এখন সারা বছর পাওয়া যায়। এবং সারা বছর পাওয়া যায় মানে কি, যে একসময় মনে করা হতো যে শীতকাল ছাড়া সবজি পাওয়া যায় না, কিন্তু গ্রীষ্মকালেও আমরা সবজি পাই, এমনকি বন্যা হলেও আমরা সবজি পাই। ভাসমান বীজতলার মধ্য দিয়ে সবজি হয়, ভাসমান চাষাবাদের মধ্য দিয়েও সবজি হয়, ছাদেও সবজি হয়। কারণে সবজির সরবরাহ সারা বছরই সারা বাংলাদেশে আছে। তবে শীত মানেই সবজি, যেটি আমাদের অ্যাডভোকেট রুকনা ইয়াসমিন লিখেছেন,
এটি আসলেই সত্যি কথা যে শীত মানেই সবজি। শীত আসার সাথে সাথে ফুলকপি বাঁধাকপি গুলো আসতে শুরু করে, টমেটো আসতে শুরু করে, এবং শীতের সময় অসংখ্য সবজির যে বাহার আমাদের দেশে, বিশেষ করে নতুন নতুন অনেক সবজি আছে, পুরনো অনেক সবজি আছে, সবগুলোই চলে আসে। লাল শাক, পালং শাক, এরকম যেমন পাতা জাতীয় সবজি আমরা যেমন পাই, তেমনি ফল জাতীয় সবজি পাই, মূল জাতীয় সবজিও পাই, মূলা সহ, শালগম সহ এরকম। এবং যে কারণে দেখা যায় সারা বছরের সবজির যে উৎপাদন তার চেয়ে বড় অংশটাই কিন্তু আমাদের শীতকালে বেশি আসে, এবং ভ্যারাইটিসটাও খুব বেশি। এবং সবচেয়ে বড় কথা যে এই সবজি কিন্তু এত পুষ্টি সমৃদ্ধ যে আমাদের এ টু জেড ভিটামিন, যেটা নাকি আমাদের আতাউর রহমান মিটন বলছিল যে এ টু সব ধরনের ভিটামিনই আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। এবং আমাদের ভেতরে সবজি নিয়ে যে সবজি উৎপাদনের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, পাশাপাশি কিন্তু আমাদের সবজিতে ভোগের পরিমাণও বেড়েছে। আগে আমরা যে পরিমাণ সবজি খেতাম, এখন কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণে সবজি খাই। প্রতিটি বাড়িতে কিন্তু প্রতিদিনই একাধিক সবজি রান্না করা হয়, কখনো নিরামিষ আকারে, কখনো শাক আকারে, আবার মাছের সাথে মাংসের সাথে তরকারি হিসেবে আমরা কিন্তু এরকম সবজির ব্যবহারটাও কিন্তু খাদ্য বেড়েছে। তবে অসচেতনতাও আছে। আমাদের সবজি, কোন সবজি কি পরিমাণ খাবো, তার মিশ্রণটি কেমন হবে, সবজির কেমন করে রান্না করলে তার পুষ্টিমান বজায় থাকবে, সবজি কেমন করে প্রক্রিয়াজাতকরণ করলে সেটির পুষ্টিমান বজায় থাকবে, এটিও কিন্তু একটা দেখার বিষয়। আর নিরাপদ সবজির সাথে যেমন কথা বলা হচ্ছিল, তাহলে সবজি উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ কৌশল, অর্থাৎ আমরা যদি বলি আইপিএম, আইসিএম যে টেকনোলজি, সেগুলোর কিন্তু ব্যবহার আগের তুলনায় বেড়েছে, এবং নিরাপদ সবজির সরবরাহটাকে নিশ্চিত করার জন্য কিন্তু বলা হচ্ছে যে মানে আমরা শীতকালে এই নিরাপদ সবজির চ্যালেঞ্জটাও কিন্তু আছে। আমি একটু প্রথমেই ডক্টর জয়নুল আবেদিন সাহেবের কাছে যাবো, যে উনি একজন বর্ষিয়ান কৃষিবিদ, এবং বলা চলে যে তার এলাকা যেটি, সেখানে কিন্তু একসময় খুব অনেক সবজি হতো, এখনো হয়, বিশেষ করে উত্তরবঙ্গ সবজির এলাকা। এবং সেই সবজি উনি চোখে দেখেছেন, শীতকালের সবজিও দেখেছেন, গ্রীষ্মকালের সবজিও দেখেছেন। সবজি উৎপাদন সম্পর্কে তার অভিমত কি, এবং বর্তমানে যে অবস্থাটি, সেই অবস্থাটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। হ্যাঁ, এখানে অ্যাডভোকেট রুমনা ইয়াসমিন খুব চমৎকার কথা লিখেছেন। শীতকালের সবজিতে নিশ্চয়ই বাজার করা, কিন্তু এই করোনা কালে তেমন ভাবে বাজারে যাওয়া যাচ্ছে না, এটাই দুঃখ। তাজা সবজির স্বাদই আলাদা। আমরা এই প্রসঙ্গ নিয়ে হয়তো কথা বলবো। ডক্টর জয়নুল আবেদিন, আমি একটু প্রাথমিক কথা আপনার কাছ থেকে জানতে চাই এই সবজি। আমার ঠান্ডাটা কোনো সময় যাচ্ছে না, ফলে আমি দেখছি। সরি, থ্যাংক ইউ রাজা। আমি এই আমার ঠান্ডাটা যাচ্ছে না দেখে মাঝে মধ্যে কাশি চলে আসছে, ফলে এটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। শীতকালের সবজি, এটা মানে করোনার সঙ্গে আজকে বিশেষ করে আরেকটু এটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে, যে করোনার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা, যে মানে ইমিউনিটি বলতেছি, বা এইটা হয়তো আমার চাইতে সাথী আরো ভালো জানে, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে রোগ হয়ে গেলে ওষুধ খাওয়ার চাইতে রোগ হওয়াটাকে যদি প্রতিরোধ করতে পারি সেটা বেশি গুরুত্বপূর্ণ। এবং তার জন্য বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট, আমি হয়তো এই মুহূর্তে বলতে পারছি না কোনটা ভালো কোনটা কি, তবে কতগুলোর নাম জানি, জিঙ্ক ইত্যাদি এগুলোর কথা জানি, হয়তো সাথী আর ভালো করে বলতে পারবেন। কিন্তু সবজিটা আমাদের শুধু করোনার জন্যই নয়, করোনার ছাড়াও আমাদের সার্বিকভাবে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা পুষ্টির জন্য এটা খুবই প্রয়োজন সবজির জন্য। এটা তো মানে নতুন করে বলার দরকারও নাই, কিন্তু যতক্ষণ ফ্রেশ সবজি খাওয়া এটা আরো গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা মানে আমাদের নিউট্রিয়েন্টের কোনো লস না হয়, কোনো রকম ক্ষতি না হয়, সেটা না হয়। সবজি আমরা যারা কৃষিবিদ আমরা জানি যে এটা প্রায় আজকাল মানে নিরাপদ খাওয়াটাই হলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে বাংলাদেশের কন্টেক্সটে। আমি যেখানে থাকি ওখানে হয়তো এতটা নয়, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে আমরা সবজি মানে হলেই ব্রেনের মধ্যে ঢুকে যায় আমাদের, ওইটার মধ্যে কতখানি যেন বিষ দিছে, বিষ দেখ আর না দেখ মাথার মধ্যে ঢুকে পড়ে আর কি।
ফলে এটার জন্য উৎপাদনের, আমি যেহেতু কৃষির লোক, পুষ্টির লোক না, কিন্তু আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই যে আমাদের উৎপাদন থেকে আরম্ভ করে উৎপাদনের সময়, বিশেষ করে সবজির জন্য উৎপাদনের, বিশেষ করে সবজির জন্য আসলে নিরাপদ থাকাটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে পেস্টিসাইড দেওয়ার কথাটা বিজ্ঞানীরাই একসময় শিখাইছিল, বিজ্ঞানীরাই এখন বলছে যে না, সেটা অতটা নিরাপদ নয়। একসময় আইপিএম এর কথা বলা হয়েছিল যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করা হোক, তারপরে সেখান থেকে চলে আসছে, আমরা এখন বলছি না, আমাদের একেবারেই মানে ওই যে মানে ক্ষতিকর যে কেমিক্যাল পেস্টিসাইড যেগুলো পাওয়া যেত সেগুলো আর প্রয়োজনই নাই দেয়ার, এবং তার জায়গায় এখন বিকল্প সব বের হয়েছে। আপনার বায়োপেস্টিসাইডস অথবা অর্গানিক পেস্টিসাইডস, এগুলো বের হয়ে গেছে। ফলে আমাদের যদি নিজেদের যদি বাঁচাতে হয়, নিজেদের যদি স্বাস্থ্য ঠিক রাখতে হয়, সন্তানের স্বাস্থ্যটা যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরকে উৎপাদনের থেকেই যাতে করে কৃষকদেরকেই বোঝানো দরকার ভালো করে যে ভাই তোমার এটা আপনার আপনার উৎপাদন প্রক্রিয়াতে আমাদের বিকল্প রয়ে গেছে, এখন ফলে বিকল্পটা ব্যবহার করুন। সেই সাথে আমাদের যে যারা ধরেন কতগুলোর কথা বলছেন আপনি, গাজরের কথা বলেছেন, টমেটোর কথা বলেছেন, অনেক সময় খুব তাড়াতাড়ি টমেটো চলে আসছে বাজারে। আসলে কাঁচা টমেটোকে তারা এক ধরনের কেমিক্যাল দিচ্ছে, সেটা রংটার বাইরের রংটা হলুদ হয়ে যাচ্ছে বা টমেটোর রং চলে আসতেছে। তো এটা একটা পাকার আবরণে ভিতরে কাঁচাটা থাকছে আর কি। তো এইটার যে পাকা টমেটোতে যে পুষ্টি, সেটা আসলে পাওয়া যাচ্ছে না। সেই জায়গাটা আমাদের তাহলে কাজ করা দরকার। আপনারা যারা সবাই আছেন সবার মিলে কাজ করা দরকার যাতে ওইটা না ঘটে। গাজর তুলে নিয়ে তারপরে কি পানি দিয়ে ধুচ্ছে আল্লাহই মালিক, সেটা সেই জায়গাটাও আমাদের কাজ করা দরকার, যাতে সুনিশ্চিত হওয়া দরকার যাতে করে এই ধরনের যে ফসল তোলার পরেও যাতে কোনো রকমের তার পুষ্টিহীনতা না হয়, সেগুলোর দিকে খেয়াল করা দরকার। রান্না বাড়ার কথাটাও আপনারা নিজেই বলেছেন একটু আগে, যে রান্নার সময় কাটে ধুবো না ধুয়ে কাটবো না কি করব, কতদিন রাখবো, এই সমস্ত বিষয়ও কিন্তু গুরুত্বপূর্ণ তার পুষ্টিমান বজায় রাখার জন্য। ফলে আমি কৃষক হিসেবে বা কৃষিবিদ হিসেবে আমি মনে করতেছি উৎপাদনটার দিকে একদিকে যেরকম গুরুত্বপূর্ণ, উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, আর পুষ্টিটাকে ঠিক রাখার জন্য ওর প্রিজার্ভেশন, ওর যে সংরক্ষণ এবং তার বাড়িতে রান্না করা এবং রান্না করা খাবার কতদিন কোথায় কিভাবে রাখবো, সবটাই আসলে গুরুত্বপূর্ণ রয়ে গেছে। আর উৎপাদনের একটা জায়গায় যে ছোট কৃষক যারা আছেন গ্রামে গঞ্জে, যাদের একটু বসত বাড়ি আছে অথবা শহরের যারা বাড়ির ছাদ আছে, আমরা কিন্তু সবাই সেই সমস্ত জায়গায় চেষ্টা করলে, অনেকে করছেন এখন, বসত বাড়ির আঙিনার ভিতরে সবজি উৎপাদন এবং সহজেই আমার একজন প্রান্তিক কৃষক বা ছোট কৃষক যেই থাকুক, তার উঠানের পাশেই বা রান্নাঘরের পাশেই তাকে খালি একটু জায়গার ভিতরে সবজি বুনে রাখছে, লাউয়ের ইয়েটা করে রাখছে, রান্নার আগেই ওখান থেকে যা হারভেস্ট করে নিতে পারেন এবং নিরাপদ ভাবেই উৎপাদন করতে পারেন। এইটা একটা যে ফলে আমাদের নিরাপদ সবজি উৎপাদন এবং অ্যাভেলেবিলিটি, বিশেষ করে ছোট কৃষকদের সঙ্গে কাছে অ্যাভেলেবল প্রাপ্তিটা সহজ করে দেওয়ার জন্য বসত বাড়িতে সবজি উৎপাদন এবং শহরে যাদের বাড়ির ছাদে জায়গা আছে, ছাদের মধ্যেও নিজেরাও অনেক সবজি উৎপাদন করতে পারেন। এই সব দিকটাও আসলে একটু গুরুত্বপূর্ণ, আমাদের চিন্তা করা দরকার। মানুষকে, আমরা যারা শুনছেন, আমরা সবাই আশা করি আমরা নিজেরা এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে বলতে পারি যে ভাই তুমি বসত বাড়িতে একটু জায়গা থাকলে সেখানে তুমি সবজি উৎপাদন করো, বসত বাড়িতে একটু জায়গা থাকলে, ছাদের উপরে জায়গা থাকলে তুমি যতদূর পারো সবজি উৎপাদন করো। তো এই জিনিসগুলা আমরা সবাই মিলে চেষ্টা করলে আসলে দেশের মধ্যে আমাদের যে আজকে যে প্রতিপাদ্য বিষয়টা, সেটার আসলে জায়গাতে আমরা যেতে পারি। আমি জানি অনেক কিছু বলে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ। জি, ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আপনাকে পরামর্শ দিয়েছেন শাকিউল মিলাদ মোর্শেদ যে আপনি বেশি করে সবজি খান, ঠান্ডাকে বিদায় দেন, কারণ এটা ঠিক যে আপনার যে ঠান্ডা লেগেছে তার জন্য কিন্তু সবজিটা একটা বড় ভূমিকা রাখতে পারে। আর ঠিক, এটাও ঠিক যে তবে বাংলাদেশে সবজি খাওয়া দরকার।
কানাডার সবজি দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা, তবে এটা কিন্তু একটা বাস্তবতা যে এই শীতের সময় আমাদের যে টেম্পারেচারটা তৈরি হয় তাতে আমাদের শরীরে অনেক রকমের, যেমন ধরেন যে চামড়ায় টান পড়ে, আমরা যদি দেখতে পাই যে আমাদের আসলে অনেক কিছুর ঘটনা ঘটে, এবং সবজি কিন্তু এই সবজির যে চর্বিটা সেটা কিন্তু আমাদের শরীরে সেক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখে। এবং এটা কিন্তু বলাই হচ্ছে এই জন্য যে বিশেষ পরিস্থিতিতে আসলে সবজি আমাদের অনেকভাবে হেল্প করতে পারে, বিশেষ করে আমাদের চোখের জ্যোতি বাড়ানোর জন্য, মগজের বৃদ্ধির জন্য, আমাদের চামড়ার মসৃণতা তৈরির জন্য এগুলো কিন্তু কাজ করতে পারে। তবে আমি কি বলবো এই ব্যাপারে, তো পুষ্টিবিদরা আছেন, তারা তো আরো বেশি করে বলবেন। মাহফুজা আফরোজ সাথী, আপনার কাছ থেকে জানতে চাই আসলে আমাদের শরীরের জন্য যে ধরনের মানে খাদ্য উপাদান, পুষ্টি উপাদান দরকার, তার কতটা আমরা এই শীতকালীন সবজি থেকে পেতে পারি, এবং আসলে সেটি পাওয়ার ক্ষেত্রে যে প্রাপ্যতা, মানে আমাদের যে সবজির যে প্রাপ্যতা, আপনি কি একটু বলবেন যে কত ধরনের পুষ্টি এখান থেকে, কি ভারসাম্য অবস্থায় আমি যদি গ্রহণ করি তাহলে অনেক কিছুকেই আমি প্রতিরোধ করতে পারবো? বিশেষ করে একজন বলেছেন আমাদের আয়ু বেড়ে যেতে পারে, একজন বলেছেন আমাদের সর্দি কাশি কমে যেতে পারে, একজন বলেছে চামড়ায় যে টান টান ভাব সেটা কমে যেতে পারে। আপনি আপনার জ্ঞান থেকে যদি আমাদেরকে এই ব্যাপারে কিছু পরামর্শ দিন। জি সাথী। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শীতে সবজি, মানে আসলে শীতকালীন সবজিগুলো হচ্ছে পুষ্টির ভান্ডার। কারণ এই সময়ে এত ভ্যারাইটি ভেজিটেবলস পাওয়া যায়, এত ভ্যারাইটি ভেজিটেবলস আর সারা বছরে কোনো সময় হয় না। বাংলাদেশে তো আরো বেশি, আমরা এখন কিছু বিদেশি সবজিও বাংলাদেশে উৎপাদন করছি, যার কারণে আরো আমাদের সমৃদ্ধি ঘটেছে। একটা বিষয় আমি একটু স্যারের সাথে অ্যাড করতে চাই। স্যার, আমাদের আবেদিন স্যার বলেছেন যে হারভেস্টিং থেকে নিয়ে শুরু করে কুকিং, তারপরে হচ্ছে কনজাম্পশন, সব মিলে হচ্ছে গিয়ে আমার কিন্তু পুষ্টি নিশ্চিত হবে। যখন একজন কৃষক উৎপাদন করছে সেই সময়টা থেকে কিন্তু ওই সবজিগুলোর নিরাপত্তাটা বা নিরাপদতাটা নিশ্চিত করতে হয়। ওটা পরিপক্ক যখন হয় সবজি, তখন তার যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট আসে, অর্থাৎ পুষ্টি উপাদানের যে অনুপাতটা আসে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ যদি আমরা কাঁচা অবস্থায় সেটাকে খেয়ে ফেলি, তাহলে অথবা অর্ধপক্ক হিসেবে খাই বা ইম্যাচিউরড ওয়েতে খাই, তাহলে যা যা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমরা পাবো না। আবার একইভাবে যখন এই সবজির সাথে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস অথবা কোনো কেমিক্যালস ইউজ করা হবে, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যে আবার হ্যাজার্ড তৈরি করে ফেলছে। যেখানে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অথবা আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য বলছি যে সবজি হচ্ছে একটা অনেক গুরুত্বপূর্ণ খাদ্য, সেখানে যদি আমি আবার করি যে খুব বেশি পেস্টিসাইড দেওয়া বা কেমিক্যালস দেওয়া ভেজিটেবল খাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জিনিসগুলো আমার বডিতে কার্সিনোজেনিক হিসেবে কাজ করছে। দ্যাট মিনস ওটাই কিন্তু আবার আমার ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে। এরপরে আসি হারভেস্টিং গেল, আমার বাজারে আসলো পরিপক্ক সবজি, আমি সেটা কিনলাম। কেনার সময় আমাকে মাথায় রাখতে হবে রেইনবো। আমি যখনই ভেজিটেবল চুজ করব, তখনই আমি ভেজিটেবলের ক্ষেত্রে মাথায় রাখবো যাতে আমি রেইনবো, মানে অনেক কালারফুল ভেজিটেবল আমার খাবারের তালিকায় রাখতে পারি। শীতকালটা সেই জন্য হচ্ছে পারফেক্ট টাইম। শীতকালে প্রচুর বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবলস পাওয়া যায়। মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে, লাল শাক পাওয়া যাচ্ছে, ডাঁটা শাক পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার এখানে ব্রকলি পাওয়া যাচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবল পাওয়া যাচ্ছে। সবগুলো যদি আমরা একটু একটু করে আমরা পাঁচমিশালি নিরামিষ করি, তাহলে কিন্তু আমরা A to Z ভিটামিন, বলছি A to Z ভিটামিন সবই পেয়ে যাচ্ছি। টমেটো, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, লাল শাক, এগুলো থেকে আমরা পাচ্ছি বিটা ক্যারোটিন। দ্যাট মিনস আমার ভিটামিন এ আমি পেয়ে যাচ্ছি। আবার একইভাবে আমি যদি ফুলকপি, তারপরে হচ্ছে হলো গিয়ে বেগুন, এগুলো থেকে আমি বি ভিটামিন এবং জিঙ্কের সোর্স গুলো, এগুলো খুব ভালো। বি ভিটামিন বা জিঙ্কের জন্য বেগুন খুব উৎকৃষ্ট উৎস হিসেবে কাজ করে। আবার আরেকটা কথা না বললেই নয়, বেগুনকে সবাই মানে বেগুন, মানে যার কোনো গুণ নেই এরকম একটা বিষয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সবজির মধ্যে বেগুনটাকে বেগুন বলা হয়। অ্যাকচুয়ালি বেগুনের যে কত গুণ এটা আমরা কেউ জানিই না। পুষ্টির দিক থেকে বেগুন লো গ্লাইসেমিক ইন্ডেক্স,
দ্যাট মিনস যারা ডায়াবেটিক কন্ডিশনে আছেন তারা বেগুন খেতে পারেন, তাদের তখন ব্লাড সুগার ইনক্রিজ করবে না। বেগুন জিঙ্কের গুড সোর্স, বেগুন প্রোটিনের উৎকৃষ্ট উৎস। শুধু যে আমি ভিটামিন মিনারেলস এর কথা বলছি, নট দ্যাট, আমি কিন্তু বেগুন দিয়ে আমার প্রোটিনের চাহিদাও পূরণ করতে পারছি। দ্যাট মিনস আমাদের দেশে, আমাদের প্রেক্ষাপটে কিছু নিম্ন আয়ের মানুষ কিন্তু এখনো বিদ্যমান, তাদের প্রোটিনের উৎস হিসেবেও কিন্তু আমরা বেগুনটাকে প্রাধান্য দিতে পারি। তারপরে আবার আসি বিচি জাতীয়, যেমন এখন কাকরোলও পাওয়া যাচ্ছে। কাকরোল হচ্ছে যে এরকম একটা সবজি, যেই সবজিতে খুব ভালো ম্যাগনেসিয়াম থাকছে, পাশাপাশি এটা প্রোটিনের সোর্স হিসেবেও কাজ করছে। তাহলে আমাদেরকে আসলে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন কোন সবজি কিভাবে আমরা নিজেদের খাবারের মধ্যে সমন্বয় করলে শুধু ভিটামিন মিনারেলস নয়, আমি আমার আরো অন্যান্য উপাদান যেগুলো আছে, যেগুলোকে আমরা মাইক্রো তো বললামই, ভিটামিন মিনারেলস, ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি, দ্যাট মিনস প্রোটিন এবং কার্বোহাইড্রেট। ফ্যাটটা ডেফিনেটলি আমাকে নিতে হবে, সেটা ভেজিটেবল অয়েল থেকে আমি নিতে পারি, বা কিছু কিছু এনিম্যাল ফ্যাট যেরকম হচ্ছে আমার দুধ থেকে আসতে পারে, দুধের তৈরি খাবার থেকে আসতে পারে। কিন্তু যদি আমি প্ল্যান্ট সোর্স থেকে প্রোটিনটাও এনশিওর করতে পারি, অনেক নিম্ন আয়ের মানুষের কিন্তু প্রোটিনের অভাব যেটা আছে সেটাও দূর করা সম্ভব। আরেকটা জিনিস যেটা আমি একটু অ্যাড করতে চাই, যে শীতকালে চোখের দৃষ্টির সাথে সম্পর্কিত প্রচুর ভেজিটেবল পাওয়া যায়, এবং আমাদের দেশে শুধু নয় সারা বিশ্বে এখন ক্যান্সারের প্রবণতা যে হারে বেড়েছে, তাতে এই যে শীতের সবজিগুলো, এই সবজিগুলো কিন্তু ক্যান্সার প্রতিরোধী হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন আমি টমেটোর কথা খুব বিশেষ করে বলবো। টমেটোটা যদিও এখনো কোল্ড স্টোরে রেখে সারা বছরই আমরা খাচ্ছি বা পাচ্ছি, কিন্তু তারপরেও শীত যে সিজন, যে সিজনের যে ভেজিটেবল, তার যে বিশেষ সময়ে সে উৎপাদন হচ্ছে, সেটার যে পুষ্টির গুণাগুণ বা পুষ্টি ভ্যালু, সেটা কিন্তু অন্যান্য সময়ের মতো নয়। সো আমি যেটা বলছিলাম, টমেটোর কথা বলছিলাম, টমেটোর রেড কালারটা যে লাইকোপেন সমৃদ্ধ একটা উপাদান, এটা কিন্তু ক্যান্সার প্রিভেন্টিভ। তো এই জিনিসটা যদি আমরা আমাদের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারি, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা অনেক ক্যান্সার প্রিভেন্ট করতে পারবো। আবার আসি এখন গাজরের কথা। আমাদের দেশে বাচ্চারা সবজি খেতে চায় না, সবজি না খেতে চাওয়ার কারণে আমাদের মায়েরা কি করে, আমাদের মাঝে মাঝে ডিজি বাড়ি উনি উপস্থিত আছেন, ডক্টর ডক্টর নাজির। নাজির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? চেহারা দেখা যাচ্ছে না। উনি শুনতে পাচ্ছেন। আমার মনে হয় যে সাথী আলোচনাটা আমরা যে জায়গাটাতে ছিলাম, যে বাচ্চারা হচ্ছে সবজিটা খেতে চায় না, বাচ্চারা যখন সবজিটা খেতে চাচ্ছে না, তখন মায়েরাও কোনোভাবে তাকে খাওয়ানোর চেষ্টাটা পর্যন্ত এখন করে না। কারণ মায়েদের একটা জিনিস, আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যখন পেশেন্ট দেখি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, মায়েরা এসেই বলে, ম্যাডাম আমার বাচ্চা সবজি খায় না, খেতে চায় না। কিন্তু সবজিটা যে খাওয়ানোর একটা ধরন মাকে জানতে হবে বা চেষ্টা করতে হবে, সেটাও কিন্তু আমাদের মায়েরা আগের মতো করছে না। সো আমরা কি করতে পারি, যখনই বাচ্চারা খাওয়া শিখবে, তখন এই শীতকালীন সবজিগুলো দিয়ে কিন্তু সবজি খাওয়া শেখানো খুব ইজি। যেমন গাজরটাকে যদি আমরা ফিঙ্গার কাট করি, ফিঙ্গার কাট করে যদি বাচ্চাটার হাতে দিয়ে দিই, যে বাচ্চাটার মাত্র দাঁত উঠছে, তার কিন্তু দাঁত ওঠার সময় একটা রিফ্লাক্স হয়, সে কিছু কামড়াতে চায়। তো ওই সময় আমরা যদি টিথার না দিয়ে স্টিক ভেজিটেবল গুলো তার হাতে দেই, সে কিন্তু ভেজিটেবল খাওয়া শিখবে, এবং টিথারের ব্যবহারও আমার একই সাথে নিশ্চিত হচ্ছে। তো দুটা জিনিস আমি কিন্তু একসাথে করতে পারছি। তো আমাদের মায়েদেরকে এই ছোট ছোট মানে টিপস যেগুলো, এগুলো পৌঁছে দেওয়া দরকার বাচ্চাদের থেকে। একটা বাচ্চাই কিন্তু বড় হয়ে একটা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হয়। একটা বাচ্চারই যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সময়টা থেকে আমরা তাকে ভেজিটেবল গুলো খাওয়াতে না পারি, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া বিষয়টা কিন্তু খুবই ইনিশিয়াল স্টেজের বিষয়। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মায়ের গর্ভে যখন সন্তানটা আছে তখন থেকে। একটা 40 বছর বয়সী ব্যক্তিকে যদি আমি হুট করে বলি যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আমি সবজি খাইয়ে বাড়িয়ে দেব, এটা আসলে একটা নন সাইন্টিফিক কথা হবে। এবং আমি বারে বারে করোনার শুরু থেকে একই কথা বলে আসছি, যে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে ইমিউন সিস্টেম ডেভেলপ করা বা ইমিউনিটি বাড়ানো
খুবই ডিফিকাল্ট একটা বিষয়। সো সবাইকে এটা মাথায় রাখতে হবে যে আমার নতুন প্রজন্ম হচ্ছে আমার বাচ্চারা। বাচ্চাদেরকে সবজির প্রতি আকৃষ্ট করতে হবে, সবজির বিভিন্ন ধরনটা নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস যেটা, যে শীতকালে প্রচুর কালারফুল ভেজিটেবল থাকে। আমি যদি আমার প্লেটে কালারফুল ভেজিটেবল রাখতে পারি, বাচ্চারা কিন্তু কালার দেখেও আকৃষ্ট হবে খাওয়ার জন্য। বাচ্চারা কিন্তু কালার খুব অ্যাট্রাক্ট করে, সো দ্যাট বাচ্চাদের জন্য ইজি হয়, ওটা পছন্দ করে, খেতে পারে। দ্বিতীয় বিষয়, শুধু সবজি কিনলাম, রান্না করলাম, খেলাম, তাতেই আমি সকল পুষ্টি উপাদান পেয়ে গেলাম, এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ সবজির রান্না এবং রান্নার আগের প্রসেসিংটাও মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আমাদের গৃহিণী যারা আছেন বা যারা রান্না করছেন, তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখেন না। সবসময় আমরা বারে বারে বলি সবজিকে বেশি সময় ধরে পানিতে বেশি সময় নিয়ে ধুতে হয় না, কারণ সবজিতে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াটার সলিবল ভিটামিন গুলো বেশি থাকে, যেটা কিনা যত আপনি বেশি পানিতে বারে বারে ধুবেন, ততই সে ওয়াশ আউট হয়ে চলে যাবে। এই একটা বিষয়। সবজি ধোয়ার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে সবজি বেশি সময় নিয়ে ধোয়া যাবে না, রানিং ওয়াটারে ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় হচ্ছে, সবজিটা অবশ্যই ধুয়ে কাটতে হবে, কেটে সবজি ধোয়া যাবে না। যখন আমি কেটে সবজি ধুবো, একইভাবে প্রচুর ভিটামিন মিনারেলস লস্ট হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের সবজি রান্নার ব্যাপারে কিছু মিসকনসেপশন আছে। আমরা কি করি, এই যে এখন শীতকালে প্রচুর বাঁধাকপি বের হবে, বাঁধাকপিটাকে সেদ্ধ করে আমরা পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দিয়ে বাঁধাকপিটাকে খুব কষিয়ে কষিয়ে গরুর মাংস দিয়ে মজা করে রান্না করব, প্রচুর মশলা এবং তেল দিয়ে। আলটিমেটলি বাঁধাকপির ফাইবার অংশটুকু ছাড়া আমি কিন্তু বাঁধাকপির আর কিছুই পেলাম না। বাঁধাকপির মধ্যে যে ফেনলিক কম্পাউন্ডটা ছিল, যে ভোলাটাইল কম্পাউন্ড গুলো ছিল, যেগুলো কিনা আমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারতো, আমার সর্দি কাশি থেকে আমাকে রক্ষা করতে পারতো, সেই উপাদানগুলো আমি সেদ্ধ করে পানি ফেলে দিয়ে ওটাকে হারিয়ে ফেললাম। তারপরে আমি বাঁধাকপিটা খেলাম হচ্ছে অতিরিক্ত তেল মশলা দিয়ে ভেজে ভুনে, যেটা শুধুমাত্র আমার স্বাদেই লাগলো, আমার মুখেই মজা লাগলো, আলটিমেটলি কিন্তু আমার শরীরের বা আমার পুষ্টি চাহিদার কোনো কাজে সে আসলো না। একইভাবে আবার আমরা যেটা করি, শাক রান্নার সময় অনেকে একটা মিসকনসেপ্ট আছে, শাকে তেল ব্যবহার করেন না, অতিরিক্ত সচেতনতা। এই তেল ব্যবহার না করার কারণে শাকের মধ্যে যে আমাদের ফ্যাট সলিবল ভিটামিনটা আছে, সেই ফ্যাট সলিবল ভিটামিন গুলো আমার বডিতে কাজে আসতে পারে না। শাক অবশ্যই রান্না করতে হবে পরিমিত পরিমাণে তেল দিয়ে। আবার অনেকে কি করেন, উচ্চ মাত্রায় তেল গরম করে তার মধ্যে শাক ভাজি করেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিটামিনের যে একটা হিট নেওয়ার ক্ষমতা আছে, তার বেশি হিট যখন আমি দিচ্ছি, সেই ভিটামিন কিন্তু নষ্টই হয়ে যাচ্ছে আলটিমেটলি। তার মানে কুকিং প্রসেসটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার শুধু চয়েস অফ ভেজিটেবল ইম্পর্টেন্ট না, প্রসেসিং অফ ভেজিটেবল এবং কুকিং প্রসেস অফ ভেজিটেবল এটাও ইম্পর্টেন্ট। যতক্ষণ না পর্যন্ত আমরা এগুলো নিশ্চিত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত যতই কালারফুল ভেজিটেবল আমার আশেপাশে থাকুক না কেন, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব নয়। খুবই আশা খুবই করছি চমৎকার কথা। যারা দেখছেন হ্যাঁ, বুঝতে পেরেছেন। হ্যাঁ, খুবই চমৎকার কথা। আপনার সাথে আমরা আরেকবার আসবো, যদিও বাড়ির ডিজি মহোদয় একবার এসে চলে যাচ্ছেন। আমি এই মুহূর্তে একটু মিটন আপনার কাছ থেকে জানতে চাই, এই যে একটা কথা আসছে যেটা ডক্টর আলম বলছেন, যে আমরা যদি উৎপাদন কালে যদি কীটনাশকের ব্যবহার বা রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারি, এবং সেখান থেকে যদি সোর্স থেকে যদি আমি নিরাপদ সবজি আনতে না পারি, তাহলে তো সাথীর এত পরামর্শতে খুব একটা বেশি কাজ হবে না। অতএব ওই জায়গাটাকে কিভাবে এনশিওর করা যায়? আপনি যেহেতু নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছেন, অতএব আপনার অভিজ্ঞতা কি বলে যে আমরা তৃণমূল পর্যায় থেকে নিরাপদ সবজি কিভাবে পেতে পারি? আমরা হয়তো বাড়ির ডিজি আসলে তার কাছে একই কথা জিজ্ঞেস করব, উনি যেহেতু এই মুহূর্তে অনলাইনে নেই, সেজন্য আপনার কাছ থেকে জানতে চাই। মিটন। জি, অনেক ধন্যবাদ রাজা ভাই, এবং আমি মাহফুজা আফরোজ সাথীকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে তিনি চমৎকার আলোচনা করেছেন এবং দর্শকরা তার আলোচনা খুবই উপভোগ করছে। নিউ ইয়র্ক থেকে বলেছেন, যদিও একটা প্রশ্ন এসছে নীলুফার তাসনিমের কাছ থেকে যে বেগুন খেলে অ্যালার্জি হয়, সে ব্যাপারে যদি একটু কিছু বলেন। এখন রাজা ভাই যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নের তো আসলে জবাব দেওয়াটা একটু কঠিন। একটা হচ্ছে এই জন্যে যে আমাদের দেশে সবজি চাষে মাত্রাতিরিক্ত রাসায়নিক এবং কীটনাশকের ব্যবহার করা হয়, এই কথাটা সর্বাংশে সত্য। ফুলকপি যদি আপনি বাজারে যদি সুন্দর চকচকে ফুলকপি যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে
প্রচুর ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে, কারণ ওই এক ধরনের ফ্লাইজ ফুলের উপরে বসে, যাতে ওইটা না বসে চোখে ভাবটা আনার জন্য এটা করতে হয়। তো ইত্যাদি নানান বিষয় আছে। তবে এর কিছু ভালো ব্যাপারও আছে। ভালো ব্যাপার হচ্ছে যে উত্তম অনুশীলন যেটা আমরা বলি, সেটা কিন্তু শুরু হয়েছে দেশের অনেক জায়গায়। আমাদের এই যে প্রতিনিয়ত যে আলাপ আলোচনা হচ্ছে কৃষক পর্যায়ে এবং কৃষি অফিসের পক্ষ থেকেও, ফলে কিছুটা এই ব্যবহারকে নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা হচ্ছে, সেটাও একটা আশাবাদের জায়গা। আমি অনেক এলাকাতেই জানি, আমি নিজে কাজ করি এবং আমি পঞ্চগড় বা ঝিনাইদহ, কালীগঞ্জ সেগুলো সহ আরো অনেক জায়গার কথাই বলতে পারি যেখানে নিরাপদ সবজি চাষ হচ্ছে, এবং সেই সবজিগুলো আলাদাভাবেও মার্কেটে আসছে। এটা যেমন সত্য, আবার নিরাপদ অনিরাপদ মিশে একাকার হয়ে যাচ্ছে, সেটাও সত্য। এখানে কৃষি অফিসের একটা বিরাট দায়িত্ব রয়েছে। আমরা বারবার করে বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই পলিসি অ্যাডভোকেসিতে আমরা এই কথাগুলো বলছি যে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেক প্রকল্প রয়েছে, অনেক কর্মী রয়েছে, এবং সম্ভবত বাংলাদেশের দুটো সংগঠন, স্বাস্থ্য অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদেরই একমাত্র জনবল রয়েছে একেবারে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। সুতরাং তারা কৃষকের সাথে কাজ করছে। তারা যদি একটু সচেতন ভাবে কৃষককে যদি উপায় বাতলে দেন যে কি করে আমি আমার সবজিকে নিরাপদ করব, সেটা তাহলে অনেক বেশি ভোক্তা পর্যায়ে সরবরাহটা বাড়তে পারে। আমরা আইপিএম আইসিএম এর কথা খুব জানি। এই আইপিএম আইসিএম টেকনোলজি থেকে শুরু করে আজকাল এখন অনেক বিকল্প তৈরি হয়েছে। বায়োপেস্টিসাইডের কথা আমরা জানি, ফেরোমেন ট্র্যাপের ব্যবহার হালে অনেক বেড়েছে। এই যে নানান ধরনের কৌশল বেড়েছে, ইভেন মিশ্র ফসল চাষ, সেটাও একটা কৌশল, আপনি জানেন রাজা ভাই, এগুলো আমার থেকে আপনি ভালো জানেন। এই মিশ্র ফসল চাষ থেকে শুরু করে এই নানান ধরনের কৌশল করে আমরা আমরা নিরাপদ সবজি উৎপাদন করতে পারি। এবং এখানে ভোক্তার একটা সচেতনতার জায়গা আছে, ভোক্তার একটা চাহিদার একটা জায়গা আছে। যেমন একজন কেউ লিখেছেন যে সবজির এত দাম খাবো কি করে, একটু নিরাপদ সবজি বলে যেটা বিক্রি করা হয় সেটা একটু অনেকে একটু দাম বেশি নেন। যদিও আমি পার্সোনালি এর কোনো কারণ খুঁজে পাই না কেন ওটা আলাদা করে দাম বেশি হবে, কিন্তু তারপরে যদি বাজারে, ঢাকার বাজারে কোথাও কোথাও পাওয়া যায় এবং বাজারে সাধারণ পণ্যের থেকে ওটার একটু দাম বেশি, তো এই যে দাম বেশি আমরা করছি, তো যদি একটু দাম বেশি হয় আমাদের এত আপত্তি করবার কি আছে? আমি যখন অন্য কোনো কিছু কিনছি বেশি দামে, তাতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না। আমার কসমেটিক্স থেকে শুরু করে আমার ঔষধ, আমার ডাক্তারের ভিজিট, সবকিছুতেই আমি বেশি বেশি দিচ্ছি, তাতে তো আমার প্রবলেম নাই। তাহলে কৃষকের পণ্যে যদি 2 টাকা বা 5 টাকা কেজিতে বাড়ে, সেটা নিয়ে এত বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কিনা সেটা একটা ভেবে দেখার ব্যাপার আছে। কিন্তু আমার নিজের একটা অভিমত আছে রেজা ভাই, আমি সাথীর দৃষ্টিও আকর্ষণ করবো এই ব্যাপারে, যে আসলে কীটনাশক, এবং এটা বিআরসির একটা গবেষণাতেও এসছে, যে আমরা কীটনাশক এবং এই রাসায়নিক দূষণের ব্যাপারটা যত বড় করে দেখাই বা যত বড় করে আলোচনা করি, বাস্তবে সমস্যাটা বোধহয় অত বড় নয়। হ্যাঁ, কীটনাশক ব্যবহার করে, কথাটা সত্য। বিশেষ করে আমরা যে শীতের সবজির কথা বলছি, এখানে আরেকটা কথা না বললে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সেটা হচ্ছে যে শীতের সবজি উৎপাদনে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার কম করতে হয়। শীতকালে এটা এটা প্রাকৃতিক একটা ব্যাপার। প্রকৃতিতে এই সময়কালে আপনার অনেক কিছুই হয় যেটা যেটা সামারের সময় থেকে, সামার সিজনের তুলনায় এই সিজনে আপনার পোকার আক্রমণটা কম থাকে, ন্যাচারালি কম থাকে। ফলে সেই অ্যাডভান্টেজটা আমাদের একটু নেবার প্রয়োজনীয়তা রয়েছে। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ধরেন আপনি একটা ফুলকপি কিনে আনলেন, তো ফুলকপি কিনতে হয়তো পেস্টিসাইড ব্যবহার করা হয়েছে, আমি মানলাম, কিন্তু ওইখানে যদি অন্তত নিয়ন্ত্রণটা আরোপ করা যায় যে আপনি পেস্টিসাইডটা ব্যবহার করেই সাথে সাথেই বাজারে না এনে একটা পিরিয়ড, একদিন 2 দিন বা 3 দিনের একটা পিরিয়ড যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি, যে বাপুরে তুমি দাও কিন্তু 3 দিন পরে তুমি বাজারে নিয়ে আসো, এই যে উত্তম অনুশীলনের ব্যাপারটা, সেটা কিন্তু আমরা মনিটরিংটা আসলে আমি বলবো মিটন ভাইয়ের সাথে যে মনিটরিংটা খুব জোরদার করতে হবে। এবং আরেকটা বিষয় মনে হয় মিটন ভাই আমার সাথে আপনি এগ্রি করবেন, যে আমাদের কিন্তু প্রচুর মিথ্যা প্রোপাগান্ডা আছে এই ব্যাপারে। আমাদের মিডিয়াকেও আসলে আরো 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 গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা উচিত এই ব্যাপারে, এটা আমার মনে হয়। আমি মিথ্যা বলবো না, অতিরঞ্জিত বলবো, হয়তো তিলকে তাল বলার একটা ব্যাপার আছে। এখানে আসলে মিথ্যাও না, এখানে আসলে মিথ্যাও না, অতিরঞ্জনও না। এখানে যেটি সমস্যা হচ্ছে যে আমাদের গণমাধ্যমে যারা কাজ করেন তারা আসলে ঘটনাটা কি এটা আসলে বোঝেনো না। অনেক ক্ষেত্রে আসলে পরিমিত কীটনাশক বা পরিমিত সার ব্যবহারের ক্ষেত্রে
কিন্তু দেখা যাচ্ছে যে একটা কিছু দেখলেই ওনারা হয়তো বা মানে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন। আসলে এই উদ্বিগ্নটাই হচ্ছে নিউজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উদ্বিগ্নটাই নিউজ, ঘটনাটা নিউজ। সো আপনি যখনই নাকি এটা আসলে আমাদের গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা হাইব্রিড, ইনব্রিড, জিএমও এগুলো আসলে অনেকটা না জেনেও কিন্তু অনেক কিছুকে বলে থাকে আমাদের সাথে, একাকার করে ফেলেন। আমি মিটন ভাই, আমরা একটু সুযোগ পেয়েছি, বাড়ির মহাপরিচালক ডক্টর নাজির আমাদের সাথে যুক্ত হয়েছেন। নাজির ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, উনি আবার কানের থেকে হেডফোন খুলে নিয়েছেন। যাই হোক, উনি অনেক কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে আছেন। ডক্টর নাজির, উনি এখনো রেডি হতে পারেন নাই, হেডফোন খুলে ফেলেছেন, না রেডি হতে হতেও আবার ব্যস্ত হয়ে যান। আচ্ছা, যাই হোক, আপনি তাহলে যে কথা, আমি শুধু একটা পয়েন্ট আমি শেষ করে নিই, সেটা হচ্ছে যে আমাদের ওই বিআরসির একটা গবেষণাতে পাওয়া গেছে যে আমরা যে সবজিতে যে পরিমাণ কীটনাশক এটা থাকে, এটা আমরা একটা হলো যে আমরা অনেকক্ষণ যদি সবজি রেখে দেই তাহলে এটা কিছু কিছু মেঝে থেকে নষ্ট হয়, আর বাসায় নিয়ে আসার পরে আমরা যদি এটা সরাসরি ফ্রিজে না ঢুকায়া, সরাসরি না করে একটু যদি পানি দেই, ট্যাপের পানিতে যদি এটা একটু দিয়ে রাখি, রানিং ওয়াটারে যদি দিয়ে রাখি, তাহলে আমাদের ঝুঁকি অনেক কমে যায়। এবং এটা আরো খুব ভালো হয় যদি আমরা একটু এই লবণ পানিটা যদি ব্যবহার করতে পারি। একটা বোলের মধ্যে পানি নিলাম, পানি নিয়ে একটু লবণ মিশিয়ে দিলাম, তাহলে পরে এই রাসায়নিক দূষণের যে ঝুঁকি সেখান থেকে আমরা একটু মুক্ত হতে পারবো, সেটা একটা বিষয়। আর অবশ্যই আমি আবারও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলবো, যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেন আমাদের উত্তম অনুশীলন, কৃষির উত্তম অনুশীলনের ব্যাপারে কৃষকদেরকে সহায়তা করে। তারা যেন ঔষধ কোম্পানির এজেন্ট হিসেবে কাজ না করে। হ্যাঁ, এই যে কমিশন খাওয়া, আমাদের চিকিৎসা ব্যবস্থাটা যেরকম হয়েছে, হ্যাঁ, আপনি বুঝতে পারেন আমি কি বলছি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুলোও কিন্তু অনেক ক্ষেত্রে কর্মীরা তারা ওই ডিলারদের এজেন্টে পরিণত হয়েছে। সেখানে আমাদের একটু কষ্ট আছে, আমরা সেখান থেকে সবাইকে দূরে থাকার জন্য অনুরোধ করি, এবং আমাদের সভাপতির ভাষায় ওই মনোজাগতিক পরিবর্তনটা আনার জন্য আমরা খুবই অনুরোধ করি। ধন্যবাদ। তবে একথা ঠিক যে আমাদের যে সবজির মাঠগুলো আছে, আমি বলি আমাদের সবজির যে মাঠগুলো আছে, আমরা যদি সন্ধ্যার সময় বা বিকেল বেলা যদি এই সমস্ত মাঠের পাশ দিয়ে যাই, যেখানে নাকি ব্যাপক পরিমাণে সবজি আছে, অনেক সময় নাক জ্বলে, অনেক সময় চোখ জ্বলে, এবং এটা কিন্তু রিয়েলিটি, এটা কিন্তু বাস্তব। তার মানে ব্যবহার যে হয় সেটা সত্যি কথা। তবে আপনি যে কথাটা বললেন মিটন, যে এটি বাড়িতে আসতে আসতে এটির যে কার্যকারিতা নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু সত্য। এবং আসল কথাটা হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে জ্ঞানকে আর একটু বাড়ানো দরকার, যে কিভাবে আমরা এখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। তবে আর একটা তথ্য আপনার কাছে হয়তো আছে, বা আমাদের যারা নাকি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনি হয়তো জানেন, কীটনাশকের আমদানি এটি কিন্তু কমেছে, এবং কীটনাশকের পরিমাণগত ব্যবহার সেটি কিন্তু কমেছে গত কয়েক বছরে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের দেশে সচেতনভাবে কৃষকরা কীটনাশককে বাদ দিয়ে সবজি উৎপাদন করার এক ধরনের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ভেতরে প্রবেশ করেছেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও এখন অনেক প্রকল্পের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলোকে করার চেষ্টা করছে। আর আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট, মানে বাড়ি আমরা যদি বলি, তারাও কিন্তু এখন ওই প্রযুক্তি উদ্ভাবন করছেন, যে প্রযুক্তির মধ্য দিয়ে রোগ বালাই পোকামাকড়ের প্রতিরোধে কেমিক্যালকে মুক্ত রাখা যায়। আমি মহাপরিচালক বাড়ি, আপনি কি আছেন নাজির ভাই? ডক্টর নাজির, ডক্টর নাজির, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মাইক্রোফোনটি খুলে দিন। জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। ডক্টর নাজির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম, এবং আমি জানি যে বাংলাদেশে এই হর্টিকালচার নিয়ে, শাকসবজি নিয়ে যত গবেষণা হয়েছে সবগুলোর খবর আপনার কাছে আছে। আপনি নিজে সারা জীবন মাঠে ঘাটে এই গবেষণা করে বেরিয়েছেন, শাকসবজি উৎপাদন করে বেরিয়েছেন। আমরা বলছি শীতে চাই নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ সবজি। শীতে তো সবজির থাকবে এবং সেটি পুষ্টি সমৃদ্ধ, তবে চ্যালেঞ্জটা হচ্ছে নিরাপদতা নিয়ে। কারণ
অনেক সময় অনেক রকম পন্থার কারণে আমাদের এই পুষ্টিকর জিনিসটি আর নিরাপদ থাকছে না। আপনারা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অনেক রকম গবেষণা করেছেন, অনেক উদ্ভাবন আপনাদের কাছে আছে। লাইনটা আবার চলে গেল। যাই হোক, আমরা আসলে আবার তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো। ডক্টর জয়নাল আবেদীন, আপনি কি এই জায়গাতে কিছু জিনিস যুক্ত করতে পারেন কিনা? জি, আপনি যদি বলেন। আমার মনে হয় যে একটু স্যার ওই সাথীকে যদি অ্যালাউ করেন, যে সাথীর কাছে একটা প্রশ্ন ছিল যে বেগুন খেলে অ্যালার্জি হয়, এই বিষয়ে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সেটার ব্যাপারে যদি বলেন। দিদি বাড়ি এসছেন আবার। আচ্ছা, আমরা ডিজি বাড়ির কাছ থেকে শুধু সাথীর কাছ থেকে আমরা এই উত্তরটা নেব। নাজির ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে নিরাপদতা, এটা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কাছে প্রযুক্তি আছে, হ্যাঁ, এবং আপনি কি বলবেন যে আমাদের এই নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আসলে বাধাটা কোথায়, এবং কেন আমরা এই নিরাপদ সবজি উৎপাদন করতে গিয়ে নানা রকম প্রশ্নের মুখে পড়ছি? আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ রেজা ভাই, এবং আরো ধন্যবাদ সালাম জানাচ্ছি আমাদের জয়নাল আবেদীন স্যারকে এবং মিঠুন ভাইকে দেখছি, তো আরো অনেকে দেখছি। তো আমি আসলে বলার আগে একটু বলি যে আমার ওই পেঁয়াজ নিয়ে মন্ত্রী স্যার কিছু বললেন, এখন আসলে পেঁয়াজ সম্বন্ধে কথা বললেন, তো এই জন্য আমি আসলে দেরি হয়েছে। তো আমি আসলে আপনাদের আলোচনায় ফিরে আসি। আমার নিজের অবস্থা ভালো না, তারপরে আমি আলোচনায় ফিরে আসি। ধন্যবাদ আপনাকে যে প্রশ্ন করার জন্য। আসলে আমাদের, আপনারা জানেন যে আমাদের যে শাকসবজির উৎপাদনের চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাদের রিস্কি প্রোডাকশন মেথড আর ইমপ্রপার হ্যান্ডলিং প্রসিডিওর, যেটা এই দুটাতেই মানে এটা নেটওয়ার্কের প্রবলেম। উনি গাজীপুর থেকে চেষ্টা করছেন। জয়নাল আবেদীন স্যার, আপনার প্রশ্নটা কি আপনি তুলবেন? এইখানে নাজির ভাই আবার আমি ট্রাবল হলে আমি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে এই ব্যাপারে আমাদের মেন যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা খুবই কম। তারা সবজির মাঠে প্রয়োজন না থাকলেও তাদের একটা ট্রেডিশন হয়ে গেছে যে মাঠে ওষুধ দিতেই হয়, লাগুক আর না লাগুক, গদি লেগে যায়। আর ওষুধ দেওয়ার ব্যাপারে তারা মানে বিবেচনা করে না যে কোন পোকার জন্য কোন হয়, কি ওষুধটা দেবো, কোন দেবো। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইনসেকটিসাইড কোম্পানি গুলো হয়েছে একটা ওষুধ কিনতে গেলে আরো দুইটা সাথে দিয়ে তাদের সেল প্রমোশন অফিসার যারা আছে এসপিও, তারাও তাদের বিক্রির একটা টার্গেট বেঁধে দেয়, কারণ ওরাও ডিলারের মাধ্যমে প্রচুর তাদের সেল দেওয়ার চেষ্টা করে এবং প্রয়োজনে অপ্রয়োজনে। এইখানে আমরা যদি অ্যাওয়ারনেস বিল্ডিং, যে এই শাকসবজিটা আমি না খাইলেও আমি উৎপাদন করে বিক্রি করলে আপনি খাইবেন, এবং আর এক যদি অন্য সবজি বিক্রি করে ইনসেক্টিসাইড, সেটা আমি করি না কিন্তু কিনে আমি খাবো, নিহাও সেটা আমরা শেয়ার করি এই ইনসেক্টিসাইডটা। যে কারণে আমার প্রথম কাজটা হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ড আমাদের ডেভেলপ করতে হবে। আর কৃষকদেরকে আমরা প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে, এইখানে আমাদের ইন্টিগ্রেশনের অভাব আছে। আমরা গবেষণা থেকে সীমিত সংখ্যক লোককে প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু আবার এক্সটেনশন থেকে তারা হিউজ প্রশিক্ষণ দেয়, আমরা জানি, কিন্তু এই যে তারা কখন দিচ্ছে কি দিচ্ছে, মারাত্মক ভাবে আমাদের একটা গ্যাপ আছে এই এক্সটেনশন বা সম্প্রসারণ বিভাগের সাথে। এবং ইনসাইড দেখলাম রেজিস্ট্রেশন এখন দেয়, এবং আমরা হয়তো এক দুজন, আমিও কমিটিতে থাকি, এত কিছু জানার সুবিধা হয় না, কিন্তু প্রচুর পরিমাণে লোক তাদের প্রোডাক্টকে রেজিস্ট্রেশন করতে চায়, প্রোডাক্ট রেজিস্ট্রেশন করে তাদের ব্যবসায়িক সাফল্য অর্জন করতে চায়। এই জন্য আমাদের এই জিনিসগুলো দেখতে হবে যে আমরা যদি পাবলিক যদি আমাদের কৃষক অনুধাবন করে যে আমাদের এই যেটা আমাদেরকে যে খাদ্য আমরা উৎপাদন করে বেঁচে থাকার জন্য, সেটা যাতে আমাদের রিস্কি না হয়ে থাকে। আজ যশোর, পাবনা বা অন্য জায়গা থেকে যে সবজি আসতেছে, সেই সবজি আমরাই কিনতেছি, আমাদেরই লোক আমাদের কাছে খাবার পাঠাচ্ছে। তো এইখানে আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিংটা তৈরি করতে হবে। আর ইনসেক্টিসাইড যে সময় রেজিস্ট্রেশন দিই, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আসলে দেখা যাচ্ছে একই নামে বিভিন্ন প্রোডাক্ট বাজারে হচ্ছে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে একই গ্রুপের প্রোডাক্ট বিভিন্ন নামে একই কৃষক দুইটা একসাথে করছে, অর্থাৎ ডোজ হয়ে যাচ্ছে অনেক বেশি। এটা যদি আমরা ডোজের ভিতরে থাকি এবং ক্রপ মানে নিয়ম মতো হারভেস্টের কতদিন আগে দিতে হবে, এগুলো পাবলিক বা কৃষক যদি এটা অনুধাবন করতে পারে এবং তারা যদি মনে হ্যাঁ আমি যে সবজিটা দিচ্ছি তারা আমাদেরই লোক এবং আমি আমারটা না খেলে আমি আমাকে খেতে হচ্ছে,
এইটা আমাদেরকে বোঝাতে হবে। তাছাড়া আমাদের যে সমস্ত জৈব প্রযুক্তি জৈব বালাইনাশক যে বললেন আছে, সেগুলো ব্যবহার করা খুবই নিরাপদ এবং মূল্য কম, আমাদের দেশে উৎপাদন হয়। এইগুলো একই সময় আমরা যে প্রোডাক্ট তৈরি করছি সেটা কিন্তু প্রসারণের ভাইরা তারা মনছে তাদের কাছে যাচ্ছে ব্যবসায়িক দাবি নিয়ে একটা গ্রুপ যারা তাদের প্রোডাক্টটা এক্সটেনশন বেশি করতে যাচ্ছে। আর আমাদের প্রোডাক্টটা হয় একজন এক্সটেনশন কর্মী হয়তো নিজে গ্রামে যায় হয়তো ডেমো করার জন্য লোক দেখানোর মতো কোনো অনেক সময় করে যে তাদের প্রোডাক্টটা তৈরি করে তারা দিল। ইনফ্যাক্ট এই যে আমাদের ফ্রি মার্কেটের ইনসেক্টিসাইডের একটা ব্যবসা, কৃষিকে কিন্তু সবচেয়ে কৃষি ঘিরে যে ব্যবসা সারাটাই গড়ে উঠেছে সেটা কিন্তু ওই ইনসেক্টিসাইডের ব্যবসা, অন্য কোনো ব্যবসা। প্রোডাক্ট কিন্তু সারা দেশে আমরা কিন্তু কৃষিকে কেউ করে ফার্টিলাইজারের ব্যবসা অনেকটা নিয়ন্ত্রণ করে, ভর্তুকি দিয়ে হলেও ইয়ে করে, কিন্তু ইনসেক্টিসাইডের উপর গভর্নমেন্ট ওইভাবে নিয়োগ আরোপ করতে পারছে না এবং কোম্পানিগুলো চাচ্ছে তাদের ব্যবসা করতে। আর যারা ওই কোম্পানিতে থাকে তারাও চাচ্ছে এর ব্যবসায় সাফল্যতা দেখায় কোম্পানির কাছে একটা বার্ষিক একটা কোনো ইয়ে নিতে, রেমুনারেশন নিতে। এইটাই হয়েছে আমাদের সমস্যা। তো আপাতত ধন্যবাদ, আমি শুনে নিয়ে আলোচনা করে প্রয়োজন আরো বলবো। আমার একটা প্রশ্ন আছে নাজির সাহেবের কাছে, যে কোন সময় আবার ডিসকানেক্টেড হয়ে যায় তার তো কোনো ঠিক নাই। আর মনে হবে না স্যার, এখন অনেক অবস্থা ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা ইয়েটা যে এই যে আপনি বললেন যে মানে বায়োপেস্টিসাইড বা ইত্যাদি এই ধরনের যেগুলো আছে অনেকটা নিরাপদ আমাদের জন্য, এবং ফলে সেটার জন্য এখন যে পরিমাণ আছে সেই এটার উপরে গবেষণাটা কতটুকু হচ্ছে, জোরদার হচ্ছে, যে যাতে করে আমরা আস্তে আস্তে রেজাল্ট করে সিদ্দিকী বলছে পেস্টিসাইড ইম্পোর্ট কমে গেছে, কিন্তু কমলেও এটা এতটুকু কমছে আমার কাছে মনে হয় যে মানে পরিমাণগত একটা ভালো লক্ষণ যে কমতেছে। তার মানে যে হয়তো আমাদের বায়োপেস্টিসাইড এগুলো অথবা আমাদের চেতনাটা বাড়ছে, কিন্তু সেটার পরিমাণটা এখনো ইয়ে নয়। আমরা কি আগামী 10 বছরের ভিতরে এই আপনার গবেষণাকে জোরদার করে আপনি বিকল্প উদ্ভাবন করে দিতে পারবেন কিনা, যাতে আগামী 10 বছরের সরকার বলতে পারে যে আমাদের বায়োপেস্টিসাইড আর লাগবে না? সে কি আছে? শুনলো সময় মতো চলে গেছে। আচ্ছা, এটা আসলে পরে আমরা আবার রেইজ করব কোশ্চেনটা। আরেকটু কথা বলি এখানে, আমাদের ডক্টর শামসুল আলম আমাদের দেশের একজন প্রবীণ কীটতত্ত্ববিদ, মানে পোকামাকড়ের ডাক্তার আর কি। তো ডক্টর শামসুল আলম খুব সুন্দর করে বলছে যে আমরা যে ওয়াশিং আমরা ধুয়ে বলতেছি যে লবণ পানি দিয়ে ধুইলেই চলে যাবে, কিন্তু উনি একটা সত্যি কথাটা তুলে নিয়ে আসছেন। আমি আসলে বলতেই চাইছিলাম, কিন্তু ওনার কথা ওনার বাক্যেই বলি যে ধুইলে পরে মানে বিষ আমাদের 2-3 রকমের আছে। একটা হলো কন্টাক্ট পয়জনিং, যে উপরে দেওয়া হয়, এই পোকামাকড় খেলে ওইটা তার ভিতরে ঢোকে, তারপরে সে মরে যায় বা যা কিছু হয়। কিন্তু আরেকটা হলো না, ওর শরীরের আমাদের ফসলের সব জায়গায় সিস্টেমিক যেটাকে বলতেছি সব জায়গায় ঢুকে যায়, আপনি যখনই দিবেন ওটার ভিতরে ঢুকে যায়, সেইটা তো ধুইলে যাবে না। মানে স্যার আমি মনে হয় একটু বলতে চাই স্যার, মূল ব্যাপারটা হচ্ছে আমরা যে ইনসেক্টিসাইডস গুলো বা পেস্টিসাইডস গুলো ব্যবহার করি সেটা যদি প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করে, মানে আমার সেলের প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করে, বাইন্ড করে ফেলে, তাহলে সেটা রিমুভ করা প্রায় ইম্পসিবল। কিন্তু যদি আমরা দেখি যে ভিটামিন মিনারেলস বেশি থাকছে কিন্তু ভেজিটেবলের প্রোটিন কন্টেন্ট কম, যার কারণে প্রোটিনের সাথে বাইন্ড করার ক্যাপাসিটিটাও কম, সো দ্যাট যে পেস্টিসাইড গুলো রিমুভালটা ইজি, মানে ভেজিটেবলের ক্ষেত্রে, যেটা কিনা আবার মাছ মাংস পোল্ট্রির জন্য বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে। কিন্তু ইস্যুটা তুমি উনি যে ডক্টর শামসুল আলম যে ইস্যুটা তুলছেন সেটা হলো যে পেস্টিসাইড মানে যখন আমি অ্যাপ্লাই করতেছি, যেটা কন্টাক্ট পয়জন যেটা আছে তোমার বেগুনের উপরে দিয়ে দিলাম বা ইয়েতে দিলাম, সেইটা ধুইলে হয়তো অনেকাংশ চলে যাবে, কিন্তু যেটা সিস্টেমিক ওটা তো বেগুনটার সব জায়গায় ঢুকে রয়েছে, ওটা ধুইলেই চলে যাবে, এটা মানে ইজ নট
ফেয়ার টু সে দ্যাট ওয়ান। ওইটা ওটা হয়তো ধোয়ার সাথে না, ওইটা আসলে ধোয়ার সাথে না, ওইটা হয়তো একটা নির্দিষ্ট ডিউরেশন, যে 10 দিন পরে 5 দিন পরে হারভেস্ট করলেই হয়তো বা সেই জিনিসটা। আমি আরেকটু বলি যে আমাদের ভিতরে আসলে একটা প্রশ্ন উঠছে, এবং রেজাউল করিম সিদ্দিকী বলছেন যে আমাদের ভিতরে অনেকটা আতঙ্ক রয়ে গেছে, অথবা মানে হয়তো সেটা সত্যি, কারণ আমরা ওইটাও জানি না এটা সত্যি না মিথ্যা, আমাদের আতঙ্কটাও সত্যি না মিথ্যা আমরা ভালো করে জানি না। কিন্তু এবার আর কাটবে না স্যার, আসছে, তুমি 1 সেকেন্ড দাঁড়াও, আমার কথাটা শেষ করে নেই। যে আমরা আমি 1 সেকেন্ড, তুমি আবার চলে যাও না, হারায় যাও না। আর হারাবে না স্যার, এবার অন্য ব্যবস্থা করেছি। আচ্ছা ঠিক আছে, শেষ করে নিই। আমার কাছে মনে হয় স্যার, যে কথাটা বলতে চাইছিলাম, যে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণাই বলতেছে লাল শাকে সবচেয়ে বেশি পরিমাণ পেস্টিসাইড পাওয়া যায়। তো এই কথাগুলো তো সত্যি যে অনেক সবজিতেই আসলে যথেষ্ট এবং খুবই অতিরিক্ত মাত্রায় পাওয়া যাচ্ছে, সেটা যে ধুইলেই চলে যাবে সেটার কিন্তু আমাদের কাছে প্রমাণ নাই, গবেষণা লব্ধ সেগুলো নাই। আমি মনে করি নাজির সাহেব এই সমস্ত জায়গাতে একটু গবেষণাগুলো দরকার, যে আমাদের যে পেস্টিসাইড ব্যবহার হচ্ছে সেটা কতখানি ক্ষতিকর আছে আর কতখানি ক্ষতিকর না, এবং আমরা যে বলছি ধুইলেই চলে যাবে অথবা জাল দিলে চলে যাবে, এই জায়গাগুলো একটু গবেষণা, আপনার ভালো ল্যাবরেটরি আছে, গবেষণাটা ভালো করে হওয়া দরকার, আমাদের এই ভ্রান্তিগুলা দূর করা দরকার। আর আমি শেষ কথাটা যেটা বলছিলাম, আর আসবো না আপনার কাছে নাজির সাহেব, যে আপনার মাইক টপ রয়েছে, যদি আপনি ফাঁকে ফাঁকে কথা বলতেছেন বলতে পারেন, যে আপনার গবেষণা দিয়ে আপনি আমাদের নিরাপদ পেস্টিসাইড বের করে দিতে পারবেন কিনা, যে গবেষণাটা সম্ভব কিনা, যাতে করে আগামী 10 বছরে আমরা সরকারকে বলতে পারি আগামী 10 বছরে আপনি পেস্টিসাইড বাইরে থেকে ইম্পোর্ট করাই, ক্ষতিকারক পেস্টিসাইড ইম্পোর্ট করা বন্ধ করে দেন, অথবা যতদূর সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। বন্ধ করা যাবে না স্যার, ফ্রি মার্কেটে আমাদের কিছু ট্রিপস এর কিছু বাধ্যবাধকতা আছে, আমাদের ডব্লিউটিও এর সাথে আমরা অন্তর্ভুক্ত আছি, আমাদের আইপিআর ব্যবসাবার আছে, যেটা বন্ধ করা যাবে না স্যার। ওইটা যদি এখন আমরা যেমন বন্ধ এমনি হয়ে যায়, আমরা ওই প্যারালেল প্রযুক্তি থাকাতে হবে, এখন এইটা করতে হবে স্যার। আপনি যে কথা বললেন স্যার, যে আমরা যে বাজার থেকে যে সমস্ত সবজি কিনি, আমাদের কিন্তু একটা আমরা পদ্ধতি উদ্ভাবন করেছি, আমরা এটা ম্যাক্সিমাম যে এমআরএল যেটা বলা হয়, যে ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল আমাদের যেটা ইউজ কনজিউম করতে পারি সেই লেভেলে নেমে আনার মতো করেছি। আর বাজার থেকে আমরা বিভিন্ন সবজি কালেকশন করে দেখেছি, বেশিরভাগই কিন্তু এমআরএলটা উপরে না, মানে নিচে। এই মার্কেটিং এর পর্যায়ে আমরা ঢাকার মার্কেটের কথা বলছি, তবে আমরা যদি যশোর এলাকার কোন ক্ষেত্র থেকে উঠায় নিয়ে এমআরএল মাপে, তাহলে কিন্তু বেশি হবে স্যার, কারণ একটা মেকানিজম আছে সবজির, এই কারণে হতে পারে। তো এখন আমরা যেটা করেছি, যে আমাদের এখন একটা ল্যাবরেটরি আছে, তো দিয়ে আমরা যে সারা বাজারের পাইকারি খুচরা যারা খাচ্ছে তার জন্য তো স্যার আমরা টেস্ট করতে পারবো না, শুধু এক্সপোর্ট আইটেম গুলোকে আমরা সার্টিফাই করার মতো ল্যাবরেটরি আমাদের আছে, যে এমআরএল এর কত কি পরিমাণ আছে। ইভেন যে আমরা ফার্টিলাইজার হতেছে হেভি মেটাল, যেটা আমরা সয়েল সায়েন্স ল্যাব আমাদের অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট আমরা সামনের বছরে পাবো, এটা থেকেও হয়ে যাবে স্যার, যে আমরা ওটাও করতে পারবো। তো এই মুহূর্তে আমাদের স্যার যে গবেষণা যে লব্ধ যে ইয়ে আছে, সেটা দিয়ে আমরা পারিবারিক ভাবে আমরা এটা শোধন করতে পারি স্যার, এটা সব স্যার। তো নেক্সট 10 ইয়ার্স এর ভিতর স্যার পৃথিবী কিন্তু এখন এগ্রিকালচার খুবই এখন ডাইনামিক স্যার, এখন আমরা সময়ের সাথে তাল মিলাই চলছি স্যার। তো 10 বছর পরে কিন্তু অনেক কিছু মানুষ ইয়ে হয়ে যাবে, তবে একটা জিনিস কি, যে আমাদের খাদ্যাভ্যাসের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা সিরিয়াল কিন্তু যে পোটেনশিয়ালিটি আছে তাতে হয়তো 20% 25% বাড়াতে পারবো, 2 গুণ 3 গুণ করতে পারবো না, যেটা আমাদের এসডিজিতে বলা আছে 2030 সালের ভিতরে। এটা মেকআপ দিলে আমাদের সবজির কনজাম্পশন বাড়াতে হবে, এবং সবজির কনজাম্পশন বাড়াইতে হলে সবাই চাবে যে নিরাপদ করি, নিরাপদ করতে হলে স্যার এই সমস্ত জিনিসগুলো 10 বছর পরে আমার মনে হয় এটা সম্ভব স্যার, পৃথিবী 10 বছর অনেক আগিয়ে যাবে স্যার, এবং কনজিউমাররা অনেক আগিয়ে যাবে, এবং বিজ্ঞান আমাদের নিশ্চয়ই কিছু সমাধান দেবে আর কি এক্ষেত্রে। মিটন ভাই কিছু একটা বলতে চাইছিলেন। ধন্যবাদ রেজা ভাই। আমি এটা বলতে চাইলাম যে আমার দর্শকরা যেন আমাকে ভুল না বোঝেন,
আমি আসলে প্রথম কথা যেটা বলতে চাচ্ছি, যেটা কিছুটা ডিজি বাড়ি বললেন, যে নানান কারণে আমাদের পক্ষে হয়তো এটা বলা মুশকিল যে আমাদের ক্ষেতে কোনোভাবেই রাসায়নিক সার বা পেস্টিসাইড ব্যবহৃত হবে না, এটা নিশ্চিত করাটা আমাদের জন্য একটু কঠিন। কিন্তু এখন এটা কমিয়ে আনা খুবই সম্ভব। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা ওই যে এমআরএল এর কথাটা যেটা বলছেন আমাদের ডিজি স্যার, এই এমআরএল এর ব্যাপারটা আসলে দেখা হয় না। এখন আপনার পানির মধ্যে আপনি যদি একটা বোতল নেন, মিনারেল ওয়াটার বলে যে জিনিসটা আমরা বাজার থেকে কিনে খাই, হ্যাঁ, নিরাপদ ভেবে খাই, সেই পানির বোতলের মধ্যে যদি আপনি কন্টেন্ট গুলো দেখেন, ইনগ্রেডিয়েন্ট দেখেন, সেখানে কিন্তু লেখা আছে আর্সেনিক 1%। এখন এই যে আর্সেনিক যে পানির বোতলের মধ্যে আছে, এটা শুনে যদি আপনি আতঙ্কিত হয়ে যান তাহলে তো মুশকিল। কিন্তু ওইটা ওইটা এমআরএল এর যে ব্যাপারটা আছে, যে অর্থাৎ আমার সহ্য ক্ষমতার মধ্যে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো যে আমরা কিছু কিছু আমাদেরও কিছু দোষ আছে বা ভুল ভ্রান্তি আছে। আমাদের কিছু সবজি আছে যে সবজিগুলো আমরা অনাদরে অবহেলায় রেখে দিয়েছি, এবং সেখানে কিন্তু রাসায়নিক ব্যবহার নাই। আপনি মূলার কথাটা ধরেন, আমি আপনাকে সিম্পলি মূলার দিয়ে যদি, এই শীতকালীন সবজির যেহেতু আলোচনা হচ্ছে, জাপানে আপনি জানবেন যে মূলা সবচেয়ে পপুলার এবং খুব খুব বেশি খায়। মূলা এবং বেগুন, এই দুটো খাবার জাপানে খুব বেশি খেতে দেয়। আমি অন্তত 25 বার জাপানে গিয়েছি, সেই জন্য আমি বলতে পারি। তো এখন এই যে মূলা একটা শীতকালীন সবজি আমাদের দেশে হচ্ছে, এই মূলা চাষে কিন্তু আপনার পেস্টিসাইড ব্যবহার করতে হয় না, ওরকম করতে হয় না বললেই চলে, আমি বলবো যে লাগে না। মূলা লাগায় দিলে পরেই মূলা হওয়া সম্ভব। তো এখন এই যে আমরা একটু দেখে দেখে যদি আমরা সবজিটা খাই, আমার আমার অন্য অন্য সবজি, অনেক সবজি আছে যেগুলোতে এই পরিমাণ লাগে না। আমাদের যে শাক আছে, আমরা শাকের কথা যদি ধরি, আমাদের জঙ্গলে বা আমাদের এইটা অনাহার কি বলে, অবহেলায় অনাদরে অনেক শাকসবজি হচ্ছে, সেগুলো কিন্তু আপনার পেস্টিসাইডের এফেক্ট থাকতেছে না, যেটা আমার গ্রাম দেশে আগে খাওয়ার অভ্যাস ছিল। সেই শাকসবজি গুলোকেও আমরা যদি একটু যত্ন করে নিয়ে আসি, তাহলেও বোধহয় আমরা এর থেকে রেহাই পেতে পারি। ফলে আমাদের একটু খাদ্য চিনে বুঝে খেতে হবে, অর্থাৎ জেনে বুঝে খাবার খাই, নিরাপদ এবং পুষ্টি পাই। এইটা হলো আমাদের স্যার, বিষয়বস্তু। আমি আমি এর আপু, বাইরে জি আচ্ছা আমি একটু বলতে জি অ্যাড করতে চাচ্ছি। কে বললে আমি পরিচিত হতে পারি না এখন আমার সাথে, কে বললেন স্যার কথা? এটা হচ্ছে আমার এই পক্ষে। আতাউর রহমান মিটন। আচ্ছা যাই হোক স্যার, আমি যা বলতে চাচ্ছিলাম যে শেষে যে কথা বললেন যে জি আমাদের নেগলেক্টেড, ওটা নুস বলা হয়, নেগলেক্টেড আন্ডার ইউটিলাইজড স্পিসিস, নুস, বা আমরা নন উডি ফরেস্ট প্রোডাক্ট যেটা বলা হচ্ছে স্যার। এখন এইটা কিন্তু ন্যাচারাল হারভেস্ট, এবং এতে কোনো প্রোডাকশন টেকনোলজি বা আমরা এরকম কোনো ইনসেক্টিসাইড ইউজ করি না। আমি আগে বলেছি স্যার, আমাদের কোনো নেক্সট খাদ্যের জন্য রাইসের উপর অত ডিপেন্ড, রাইস বা হুইটের উপর ডিপেন্ড করা চলবে না। আলটিমেটলি আমাদের রাইসকে সেভ করতে হবে যতটুকু সেভ করা যায়। আমরা ফ্রেশ কনজাম্পশন যদি বাড়াতে পারি, এবং ফ্রেশ কনজাম্পশন এক যে স্টাইলে আমরা করছি, আমরা এখন কিন্তু সবজি খাই ভাত বেশি খাওয়ার জন্য, এক আলু দিলে আমরা এক প্লেট ভাত খাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ অ্যাওয়ারনেসটা করতে হবে কি, যে আমাদের যে অ্যাপিটাইজার বা স্টক ফুলফিল করবো আমরা ভেজিটেবল দিয়ে, ওখানে আমাদের যে জিঙ্কের কথা বলা হচ্ছে, জিঙ্ক রাইস বা অমুক কিছু, এটা লাগবে না। আমরা তো হোল প্লান্ট খাই, এতে জিঙ্ক ছাড়া কোনো প্রাণী হয় না স্যার, কিন্তু রাইসে জিঙ্ক যায় না। আমি যেভাবে বলে এখন কিভাবে আছে, রাইসটা যদি আমি হাস্কিং যদি কম করি, জিঙ্ক হয়তো থাকতে পারে অ্যালুমিনিয়াম লেয়ারে, কার্বোহাইড্রেটের ভিতর জিঙ্ক থাকে না। কিন্তু আমি সবজি যদি খাই এবং সেইভাবে যদি আমি ডাইভার্সিটিটা করতে পারি, অনেক আছে। আমি যখন বাইরে তো ছিলাম বিদেশিদের সাথে বেশ কয়েকদিন, এরা কিন্তু খাবার আগে এই মূলার কথা বললেন, এটা ব্রাসিল স্টেরয়েড স্যার, এটা সবসময় এটা কি বলে জুভেনাইলিটি ধরে রাখে সরিষা জাতীয় যে কোনো খাবারই, এবং এতে ইনসেক্টিসাইড লাগে না স্যার, এবং আমরা হোল প্লান্টটা খাচ্ছি। এইভাবে আমরা ফুলকপি বাঁধাকপিটা দিয়ে অনেকে স্টোমাক ফুল আপ করে, আপনি ঘন ঘন খেতে পারবেন, দিনে অনেকবার খেতে পারবেন, আপনি সেই সময় আপনি আপনার পছন্দের খাবারটার সাথে অ্যাড করতে পারবেন। কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে যে ফুড ডাইভার্সিটি এবং নন আনআইডেন্টিফাইড, যেটা নেগলেক্টেড স্পিসিস, যেটা অনেক সময় খাইলে মনে হয় যে পেস্টিজের ব্যাপার হয়ে যায় সমাজে, যে এটা বাগান থেকে তেলাকুচা তুলে ভর্তা করে খাইছে, মাঠ থেকে পশু হত্যা করে খাইছে, এগুলো কিন্তু অনেক সময় একটা সোশিয়াল স্ট্যাটাসকে রিগ্রেট করা হতো। এখন কিন্তু ওই জিনিসটা চলে গেছে। এখন কিন্তু আপনি যদি কিছু জিনিস ন্যাচারাল হারভেস্ট খান, ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন আপনি স্যার। তারপরে অনেক সময় আপনি আপনার ব্লাড প্রেশার থেকে পাবেন। যে কারণে আমাদের ভবিষ্যৎ টার্গেট করতে হবে ফুড ডাইভার্সিটি, এবং রাইসকে সেভ করতে হবে। রাইস প্রোডাকশন আমরা বাড়াতে পারবো না, কিন্তু আমাদের পটেনশিয়ালিটি আছে
ভেজিটেবলস এর প্রচুর। আমরা এখন টমেটো চার 20 টন কথা বলি, মোর দেন 100 টন আমাদের পটেনশিয়ালিটি আছে। এই যে পেঁয়াজের দামের অভাব বাড়াইতে পারে, আমি শেষ করতে চাই, কিন্তু আমরা পেঁয়াজ উৎপাদনে রাখবো ভাই। আমরা যেভাবে তরকারি স্বাদ করার জন্য খাই, ভবিষ্যতে যে ওই শেষ 1 বছরের পর পেঁয়াজ লস করি, কিন্তু পেঁয়াজ আমরা এখন 12 মাস পাতা খাবো, ওই বাল্ব খাবো, ফুল খাবো, সবই খাবো, এরকম উদাহরণ দিচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের এটা দেখতে হবে ফুড ডাইভার্সিফিকেশন, ন্যাচারাল হারভেস্ট অফ দ্য ভেজিটেবলস। ন্যাচারাল হারভেস্ট। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো নাজির ভাই আপনাকে, যে আমাদের প্রলভ সাহা সাংবাদিক, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে করোনা মহামারীতে এখন সবজি ফল জীবাণুমুক্ত করার জন্য নানা ধরনের জীবাণুনাশক বিক্রি হচ্ছে, এগুলো কতখানি নিরাপদ? মানে আপনি বলবেন, কারণ আসলে বাণিজ্যিকীকরণ হয়েছে, আমরা নিরাপদ খাদ্যের নামে অনেক কিছুকে বাণিজ্যের আওতায় নিয়ে এসেছি, কিন্তু আসলে মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে আসলে নিরাপদ করা যায়, নাকি আমরা সাধারণ যে ফর্মুলাগুলো আছে, যেটা গরম পানি দিয়ে, যেটা রানিং ওয়াটারে ধুয়ে যেটা করা যায়, আপনি এই ব্যাপারে কিছু বলেন? এই প্রশ্নটি কিন্তু আছে। ঠিকই বলেছেন। আমরা যে সমস্ত বাজারে ডিসইনফেকশনের জন্য কেমিক্যালস, সেগুলো কেমিক্যালস কিন্তু সেটা প্লান্ট সিস্টেমে যাওয়ার চেষ্টা করে, এবং প্লান্ট কিন্তু হারভেস্ট করলেও সে লাভ থাকে। তবে এইগুলো আমাদের যেহেতু এটা আমার মনে হয় এই মুহূর্তে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ঢালাভাবে ওদিকে যাওয়া, আমাদের যে সহজ পদ্ধতি আছে আমরা দেখেছি আমাদের ল্যাবরেটরিতে, যে আমরা লবণ পানিতে বা আমরা কিছু ভিনেগার দিলে পরে যে রিডাকশনটা হয় বা কেমিক্যাল রিঅ্যাকশনে বা অনেক সময় ওয়াশ আউট হয়ে যায়, ডিটারজেন্ট হিসাবে চলে যায়। আমার মনে হয় এটাই বেটার। আমরা ওই সমস্ত কেমিক্যালের কিন্তু এখন আমাদের কাছে ল্যাবরেটরি যে পদ্ধতিতে করি, অনেক আননোন কেমিক্যাল আছে, বা অনেক সময় হয়তো ডিসইনফেকশন করে না, সিম্পল একটা জিনিস হয়তো ছেড়ে দিল। লোকে তো ব্যবসা চিন্তা করে, পাবলিকের হেলথের কথা চিন্তা করে না। তাহলে এগুলো আমরা নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষা করতে পারি। জয়নাল স্যার যথার্থ বলেছেন যে 10 বছর আমাদের টাইম দিছে। আসলে স্যার 10 বছর দেওয়া যাবে না স্যার, আমাদের কিন্তু ভিশন 2021 সামনের বছর শেষ হচ্ছে। আমাদের এই বছরের ভিতরে আমাদের যে অ্যাচিভমেন্ট ছিল আমরা ট্রাই করছি, কিন্তু খুব ক্রিটিক্যাল মোমেন্টে আছি। 2030 সালে আমাদের খাদ্য উৎপাদন ডাবল করতে হবে। ডাবল মানে এই স্যার, আমাদের খাদ্যের সাপোর্টিং মানে প্রোডাক্টিভিটি ডাবল করতে হবে, যার মানে আমরা আদার দেন রাইস আমরা সেফ খেতে, আদার দেন রাইস কিন্তু আমাদের ভেজিটেবল হচ্ছে স্যার। আমার মনে হয় এই ব্যাপারে আরো আমাদের জি, আমরা আসলে আমাদের সময়ের একদম প্রান্ত সীমায় আছি। আমরা অনেক প্রশ্ন আছে, অনেক পরামর্শ আছে, সব প্রশ্ন বা পরামর্শের উত্তর হয়তো দেওয়া যাবে না। আমি একটু ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদীন আপনাকে বলবো যে আপনি আজকে যে আলোচনা হলো দুটো পার্সপেক্টিভ, একটা হচ্ছে উৎপাদন স্তরে আমাদের, জি বলেন মিটন ভাই। আমি শুধু স্যার বলার আগে, স্যার যেহেতু সমাপনী বক্তব্য দিবেন হয়তো, আমাদের সাথী পুষ্টিবিদ সাথী তিনি নাই এই মুহূর্তে, কিন্তু আমি একটা সাজেশন সবাইকে বলতে চাই, বিশেষ করে নীলুফার তাসনিম, তিনি প্রশ্ন করেছেন যে মাঠে বাগানে পুকুর পাড়ে যে সবজিগুলো ছিল এগুলো তো পুষ্টিগুণে ভরা, কিন্তু এগুলো পাবো কোথায়? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমার একটা প্রস্তাব, আমি সবসময় এটা বলার চেষ্টা করি, যে আজকাল প্লাস্টিক বোতলের যন্ত্রণায় আমরা অস্থির, আমাদের পুরা পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই বোতলগুলোকে যদি আমরা সংগ্রহ করতে পারি এবং সেগুলোকে দুই দিক থেকে একটু গুণা দিয়ে ঝুলায়া মাঝখানে যদি আমরা একটু ওই যে ইয়ের মতো করে যদি ঝুলায় ঝুলায় যদি আমরা নিজেরাই একটু চাষাবাদ করি, অনেক কিছু, আমি হয়তো ফুলকপি ওর মধ্যে করতে পারবো না, কিন্তু আমার ধনে পাতা, আমার পালং পাতা, আমার পালং শাক, আমার পুদিনা পাতা, এই জাতীয় লিফি ভেজিটেবল অনেক কিছুই আমরা বোতলের মধ্যে করতে পারি, এবং আমাদের গ্রাম দেশেও এটা করা সম্ভব, আমাদের নিজেদেরও এটা করা সম্ভব, এবং এইভাবে আমরা নিজেরাও নিরাপদ সবজির ব্যাপারে আমরা এগিয়ে আসতে পারি, এটা আমার কাছে মনে হয়। আর আজকে আলোচনা করার সুযোগ পাওয়া গেল না, আমাদের খাদ্য প্রণালীতেও, খাদ্য প্রক্রিয়াতেও কিন্তু একটা ব্যাপার আনতে হবে, পরিবর্তন আনতে হবে। যেমন ধরেন আমাদের দেশে স্যুপ খাওয়ার অভ্যাসটা একেবারেই নাই, যেটা মঙ্গোলয়েড সংস্কৃতিতে আছে, উন্নত দেশগুলোতে আছে। আমরা কিন্তু পারতপক্ষে স্যুপ খাই না। তো এই যে পাতা পুতো গুলো দিয়ে, পালং শাকের পাতা এটা ওটা দিয়ে সব রান্না করে খেতে, তো এইটা দিয়ে আপনি খান, ডাল খাই, আমরা স্যুপ খাই, আমাদের স্যুপের চেহারাটা স্যার ওই ওইসব স্যুপের মতো। আমরা স্যুপ খাই স্যার, আমরা যে শাক ঘাটি করি এবং আমাদের ডাল রান্না করি, এটাও কিন্তু স্যুপ
আমাদের সবজি আর কম না। ডালঘাটিটা খাই, হ্যাঁ তা ঠিক, ডালঘাটিটা স্যুপ আমাদের, আমাদের সুপে কিন্তু অনেক পুষ্টি থাকে। প্লাস ঝোল রাইট, খাই। আমি ওইটাকে একটু জোর করে বলার চেষ্টা করছি যে ওইখানে একটু আমাদের মনোযোগটা বোধহয় বাড়ানো দরকার, কারণ এই স্যুপ গুলো খেতে পারলে আমাদের পুষ্টির চাহিদা অনেকখানি হবে। এবং ওই আমরা এর আগের একটা আলোচনায় বলেছিলাম ভাতের মাড় ফেলে দেওয়া, তো ভাতের মাড় ফেলে না দিয়ে ওই মাড়ের সঙ্গে আমরা যদি একটু সবজি মিশাই দিই, দিয়ে একটা চমৎকার স্যুপ হতে পারে, একটা সুপার নিউট্রিশিয়াস ফুড হতে পারে। এটাও আমাদের ভেবে দেখা দরকার, খালি গরিবের খাবার বলে অবহেলা করা কিন্তু। রাইস ব্রান সুপে যেমন পাউডার দিই, ওটা কিন্তু অনেক সময় রাইস ব্রানও দেওয়া হয় স্যার, রাইস ব্রানের সুপও পাওয়া যায়। তো একই কথা। আমরা একটু ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমরা জানি যে অনেক কথা হয়েছে, সেই কথার সাথে খুব সংক্ষেপে যদি আপনি একটা কনক্লুশন ড্র করেন, কারণ আমাদের পুষ্টির জায়গা, আমাদের পুষ্টি সংরক্ষণের জায়গা, আমাদের নিরাপদ উৎপাদনের জায়গা, এই দুটোর ভিতরে একটি যোগসূত্র হওয়া দরকার। সিড টু টেবল, ক্ষেত থেকে পাট পর্যন্ত ভ্যালু চেনের সবগুলো জায়গাতে একটা ব্রিজ তৈরি করা দরকার, যে ব্রিজের ব্যত্যয় ঘটার কারণে আমরা পুষ্টি পাচ্ছি না বা পুষ্টির সংকট হচ্ছে। আপনি এই ব্যাপারে একটু বলেন। এটা মানে আসলে সামারিটা মনে হয় তুমি সূত্রপাত করেই দিছো ভাই, রেজাল্ট করিম সিদ্দিকী, সহযোগিতা। আসলে আমাদের কথাটা এটাই যে আমাদের সর্বস্তরেই, শুধু উৎপাদনের সময় আমরা যে কৃষকদেরকে দোষ দিচ্ছি সেটাই নয়, আমরা উৎপাদন থেকে আমার রান্নাঘরে তৈরি রান্নাঘরে রান্না করা এবং সেটাকে ইভেন রেস্টুরেন্টে রান্না করা, যেখানেই বলি না কেন, সেটাকে আবার প্রিজার্ভেশন করা, ফ্রিজের মধ্যে আজকাল ফ্রিজ হয়েছে, নানান কিছুতেই সর্বস্তরে আসলে খাদ্যটা অনিরাপদ হয়ে যেতে পারে, আমার পুষ্টিহীনতা কমে যেতে পারে। ফলে আমাদের প্রত্যেকটা জায়গাতেই দরকার মনোযোগ দেওয়া দরকার। আজকে আলোচনাটা হয়েছে যে আমরা উৎপাদন পর্যায়ে যে পেস্টিসাইড ব্যবহার হচ্ছে সেই জায়গাটায় নাজির সাহেব স্পষ্ট করে বলেছেন আমাদের সেখানে বায়োপেস্টিসাইড বা এই ধরনের জিনিস চলে আসছে এবং আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো করতেছে, আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো দরকার, যাতে করে আমরা মানে এই যে পেস্টিসাইডের ব্যবহারটা, ক্ষতিকারক পেস্টিসাইডের ব্যবহারটা কমায় আনতে পারি। তার যে বিধিনিষেধ আমাদের গবেষকরা দিচ্ছেন সেই নির্দেশগুলো পালন করতে পারে। এবং ওই যে মিঠুন বলেছে বাপুরে আজকে দিলা কিন্তু 5 দিন অপেক্ষা করে তারপর ফসলটা তুলো, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েশন করা দরকার। আমাদের যে ইভেন শুধু উৎপাদনকারী নয়, উৎপাদনকারীরা যাদের কাছ থেকে নিয়ে আসে তাদের কাছ থেকেও আসলে সেই যে দোকানদারদের প্রতি আসলে আমাদের মানে এইটা ইয়ে করা দরকার। এইটা আর আমাদের এটা হলো উৎপাদন পর্যায়ের বিষয়, এবং প্রসেসিং এর কথাটাও খুব বেশি আসে নাই যদিও, কিন্তু সেটা আসছে। কিন্তু রান্নাঘরটা গুরুত্বপূর্ণ, সেটা খুবই কিন্তু নানান ভাবে বলেছেন। কিন্তু এটা আসলে আমি জানি না, আমার আসলে হয়তো জ্ঞানের অভাব থাকতে পারে যে এই যে রান্নাঘরে গরম পানি দিচ্ছি, তারপরে কিভাবে রান্না করলে পুষ্টি কতটুকু থাকবে, পুষ্টির কথা বলছি, শুধু পেস্টিসাইড রিলেটেড ইস্যু না, পুষ্টিটা কতখানি শাকসবজি থাকছে, একটা মানে আমরা ক্ষতিকারক পেস্টিসাইড দেই নেই, বিষ দেই নেই, তারপরেও সেটা পুষ্টির কারণে নষ্ট হয়ে যেতে পারে। সেই সমস্ত জায়গাগুলো আমাদের আসলে ভালো করে দেখা দরকার, যে যাতে করে আমরা এই করতে। আর একটা জিনিস যে সর্বশেষ কথাটা হলো যে আমরা এমআরএল এর কথা বলছি, ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল না, এইটার এমআরএল আমার এইটা একটু ভালো করে কোনো এভিডেন্স আছে কিনা। আমার গবেষণা আমার কাছে মনে হয় যে বিষ কম পরিমাণে খাইলাম, আমার সহ্য করতে পারতেছি, কিন্তু দৈনিকই যদি এটা খাইতে থাকি আমার অবস্থাটা কি দাঁড়াবে। এই জায়গাটায় যে আমি ওই ডায়াবেটিসের খাওয়া দাওয়া নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ওখানে যেটা বলছে গ্লাইসেমিক ইন্ডেক্স এর কথাটা যতটা জোর দিয়ে বলা হয়, গ্লাইসেমিক লোডের কথা বলা হয় না কেন, গ্লাইসেমিক লোড ইজ দ্য ইভেনচুয়ালি গুরুত্বপূর্ণ, যে কতখানি খাইতেছি। এই গ্লাইসেমিক ইন্ডেক্স কমেরটাও যদি বেশি খাই তাহলে সেটাও ক্ষতিকারক। আমার কাছে মনে হয় এমআরএল যেটা যে পেস্টিসাইডে কম আছে বুঝলাম, কিন্তু সেইটাও যদি আমি বেশি খাই তাহলে আমার তো শরীরের ক্ষতি মানে হতে পারে। এই জায়গাটায় গবেষণাটা আসলে
আমাদের স্যার আমরা ফুড ডাইভার্সিটির কথা বলতেছি স্যার, ফুড ডাইভার্সিটি ওই জন্যই বলতেছি, ফুড ডাইভার্সিটি, আপনি ডাইভার্সিটি ফুড খেতে হবে। আপনি যে কথা বললেন এক খাবার খাইলে হবে, আপনি যদি শুধুই বাঁধাকপি খান আপনার পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যাবে, এক কথা বলছি। এই জন্য ডাইভার্সিফাইড যদি আপনার টেবিলে থাকে আপনার কোনোটাই বেশি যাবে না স্যার। তারপরে কথা হচ্ছে প্রত্যেক ফুডেরই কিন্তু একটা রিমেডি মেকানিজম আছে। আপনার শরীরে যত স্যার তৈরি হবে, বলে মলিকুলস গুলো, রেডিকাল বা কমপ্লেক্স মলিকুল তৈরি হবে, সেটা ক্যাপচার করার জন্য কিন্তু আপনার ওই ফুডেই কিন্তু তার ব্যবস্থা থাকে। তবে যেমন ধরেন আপনি যদি না লাইসিনিক না, যে কোনো কমপ্লেক্স মলিকুল যদি তৈরি হয়, সাপোজ আপনি নারকেল যদি খান, কলা আছে, হ্যাভি ফ্যাটি অ্যাসিড আছে, লং চেন আছে, মিডিয়াম চেন আছে, সাথে সাথে টকোরলস আছে, ওটা কিন্তু আপনার নিউট্রাল করতে পারে। আমরা যখন শাকসবজি বেস খাচ্ছি এবং একই সবজি না একই জাতীয় খাদ্য যদি বারবার আপনি যে কথা বললেন এটা হতে পারে, এবং বিশেষ করে 50 পরে যে আপনি যে কথা বললেন, কিন্তু 20-25 বছর পর্যন্ত মানে তোমার দিদি বাড়ির কথাটা শুনতে পাইনি আমরা। কথাটা হলো যে ওটা ঠিক, ডাইভার্সিটি যাতে করে আমার পেস্টিসাইড লোডটা ইনসাইড সেটা যাতে কমে যায়, এটা হলো ডাইভার্সিফিকেশনের ব্যাপার। এবং পুষ্টিরও বিভিন্ন এলিমেন্ট এক একটার ভিতরে এক এক রকমের থাকছে, সেটার জন্য পুষ্টির জন্য আসলে গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই জিনিস নিয়ে রান্নাঘরের পুষ্টিহীনতা, এই রান্নাঘর এবং খাবার প্রক্রিয়াজাতকরণের ভিতরে এটা নিয়ে একদিন আলোচনাটা আমাদের খুব ভালো করে জি জি আমরা নিশ্চয়ই আমরা আজকের আলোচনাটা আমরা শেষ করতে চাই যে নাজির মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনার জন্য দেরি হয়েছে আসতে, কিন্তু ইভেনচুয়ালি সে আসছে, এটা খুবই ভালো হয়েছে। আমরা আরেকদিন এই বিষয়গুলো নিয়ে ওনাদের সবাইকে ধন্যবাদ। সাথী তো হারাই গেছে, সাথে আর থাকলো না তো, কিন্তু যারা বিশেষ করে ইকবাল সাহেবের কবিতাগুলো আমার কাছে খুবই খুব গুরুত্বপূর্ণ কথা বলে। সে কবিতার 2 লাইনের কবিতা লেখে, বলে এই জিনিসগুলাও আমাদের যখন প্রশ্নোত্তরের ভিতরে আসাই দরকার, কিন্তু আজকে আসা গেল না। এটার জন্য আমরা অনেকটা কিন্তু ইকবাল সবসময় সাথে থাকছে, দেশ বিদেশ থেকে সাথে থাকছে। আজকে আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে বিভিন্ন আমাদের সঙ্গে থাকছেন, বলে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনাটা আমাদের জন্য খুবই উপকৃত হব। আমরা আগামীতে আবার যাতে এই ধরনের সংশ্লিষ্ট বিষয়গুলো এবং আজকে যেগুলো কথা হচ্ছে সেগুলো নিয়ে যাতে আমরা আলাপে আসতে পারি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদীন। আমি 2-1টা বিষয় শুধুমাত্র যুক্ত করছি। এখানে একটা খুবই সিরিয়াস প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে যে পেস্টিসাইড কে বিক্রি করে, কে কেনে, কে প্রেসক্রিপশন করে। আমাদের যে কোনো ঔষধ কেনার সময় কিন্তু প্রেসক্রিপশন দরকার হয়, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আমরা অনেক ওষুধ কিনতে পারি না। কিন্তু আমাদের কীটনাশক বিক্রির ক্ষেত্রে কিন্তু কোনো প্রেসক্রিপশন নাই। আমার ধারণা যে এই প্রেসক্রিপশন সিস্টেমটি চালু করা দরকার, তাহলে আমাদের কৃষি সম্প্রসারণের কর্মকর্তাদের, কৃষিবিদদেরকে আরো একটু দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা যায়। কিন্তু তাদের প্রেসক্রিপশন ছাড়াই তো ডিলাররা বিক্রি করে দিচ্ছেন। অতএব আমরা যে তাদের উপরে অনেক সময় দোষ চাপাচ্ছি, এই দোষ দেওয়াটাও কিন্তু অনেক সময় উপযুক্ত না। এটা একটা বিষয়। আর দুটো বিষয় হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে খাদ্যাভ্যাসটা সেটা সহজে পরিবর্তনও করা যাবে না, এটা অনেক রকমের কালচার আমাদের ভিতর ঢুকে গেছে। তবে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতটা না বেশি পুষ্টি সচেতন, তার তুলনায় জিহ্বা সচেতন। আমাদের জিহ্বায় কোনটা ভালো লাগবে সেইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুষ্টির বিষয়টা আমরা দেখি না। অতএব একটু ঘন ঘন মাখা মাখা ভুনা ভুনা এই জিনিসগুলো আমাদের পছন্দের বেশি। পুষ্টি সেখানে থাকুক বা না থাকুক, ফাইবার দিয়ে সেটি খড় ঘাসের মতো বিচালির মতো তৈরি হোক, তাতে কোনো আপত্তি নাই। জিহ্বার স্বাদটা এই যে করলা ভাজি, সজনে পাতা, এগুলো যে কতখানি উপকারী সেটা বলছেন, কিন্তু আমরা খাচ্ছি না। আমরা বলার ক্ষেত্রেই বলছি, কিন্তু খাওয়ার ক্ষেত্রে খাচ্ছি না। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের মনোজগতেরও পরিবর্তন দরকার, যেটি ডক্টর জয়নুল আবেদীন আপনি ধরেছেন। আসলে আমাদের জি, আচ্ছা, পুলিশ দিয়ে সব ধরা যাবে না, মনোজগতের পরিবর্তন দরকার। জি, আমরা আসলে আজকের অনুষ্ঠান শেষ করব এবং
এবং যে সমস্ত প্রসঙ্গ এসেছে সে সমস্ত প্রসঙ্গগুলো খুবই চমৎকার ভাবে আলোচিত হয়েছে। আমাদের বাড়ির ডিজি মহোদয় অনেক ব্যস্ততার মাধ্যমে, আমি জানি যে উনি ট্রাভেল করে এসেছেন, তারপরে আজকে আবার ট্রাভেলের মধ্যে ছিলেন, তার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের বন্ধু মানুষ, আমাদের কাছের মানুষ, উনি হয়তো সবসময় ডাকলে আসবেন। জি, বলবেন কিছু নাজির ভাই? আপনার মাইক্রোফোন অফ। কথা বলতে গেলে ডিজি বাড়ির নাম্বারে সবাই ফোন করে, যখন কথা বলি ফোন করে। আমি তো টেলিফোনের লাইনের সাথে আমার মোবাইলে সবাই ডিজি বাড়ির কাছে ফোন করে কিছু একটা পাইতে চায়, আশা করে। কিন্তু আমার 5 জন ডাইরেক্টর রয়েছে, আমার একটা অফিস রয়েছে, প্রোটোকল নাম্বারে কেউ করে না। ওই কারোর হয়তো একটু কারোর পুঁইশাকে দাগ পড়ে গেছে, ওই ইন্টারনেটে আমার নাম্বার পেয়েছে, ফোন করে দাগ পড়েছে, কি করবো? এটা এই যে এখন 5টা ফোন আছে যার ইন্টারাকশন হয়েছে এই জন্য। না, তার প্রধান কারণ হচ্ছে নাজির সাহেব হচ্ছে সারা জীবন কাজ করেছেন মাঠ পর্যায়ে, এবং মাঠের কৃষকদের সাথে, উদ্যোক্তাদের সাথে তার যে কানেক্টিভিটি, সে কানেক্টিভিটিটা এখন পর্যন্ত রয়ে গেছে। এবং সেই এটা আমরা জানি, আমি আপনার সাথে মাঠে গিয়েছি, আমিও জানি আপনার মাঠের সাথে সংযোগটা কতখানি ভালো। তবে একথা ঠিক যে এটাই হচ্ছে হওয়া দরকার। নিশ্চয়ই মানুষের আস্থার জায়গা আপনি নিশ্চয়ই তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রতিদিন তো আমরা লাইভ করবো না, নিশ্চয়ই যদি যত কঠিনই হোক সেটাকে আমাদের অ্যাচিভ করতে হবে। বলা কঠিন করা, বলা সহজ করা কঠিন, কিন্তু আমরা অনেক কিছু কঠিন কাজ সহজ করেছি, কিন্তু তবে আমাদের কঠিন পথে হাঁটতে হবে। আশাবাদী, জি নিশ্চয়ই আমরা আশাবাদী। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের অনলাইনে থেকে মন্তব্য করেছে তাদেরকে ধন্যবাদ, দেশ বিদেশ থেকে যারা মন্তব্য করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা আমাদের সাথে স্টুডিওতে কথা বলেছেন, আমাদের ভার্চুয়াল স্টুডিও, হ্যাঁ, সেখানে কথা বলেছেন, তাদেরকেও ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। মিটন ভাই, আপনাকে কারিগরি দিকটা